আছো? আমি অমৃতা চ্যাটার্জি ওরফে কোয়েল চ্যাটার্জি। তাহলে শুরু করছি। হ্যাঁ, লাইভটা শুরু করি এবার। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রথমে আমি যে ঘটনাটা বলবো আজকে আজকে আমার এই ঘটনাটা আমি যে তিনটে ঘটনা বলবো, তিনটে ঘটনার মধ্যে তিনটেই আমার কালেক্টিং। ঠিক আছে, থ্যাংক ইউ উর্মিদি। হ্যাঁ, শুরু করছি এবার। এই যে ঘটনাটা বলবো একটা বাড়ির ঘটনা। ওই ঘটনাটা হচ্ছে তোমার পাঞ্জাবের ভাতিন্ডার ঘটনা। ঠিক আছে, পাঞ্জাবের ভাটিন্ডার বহু পুরনো একটা বাড়ি রয়েছে। ঠিক আছে, ওই বাড়িটায় বলা হয় যে, মাম্মা প্লিজ, হ্যাঁ সরি, ছেলে বদমাইশি করছে ওর জন্য। তা বলা হয় যে ওই বাড়িটাতে বলা হচ্ছে যে যে পুরনো আমলের যে বাড়িটা, সেই বাড়ির যিনি মালিক তিনি কিন্তু তন্ত্রমন্ত্র করতেন। ঠিক আছে, মানে পরবর্তীকালে যিনি মালিক হয় তার বাবা তন্ত্রমন্ত্র ক্রিয়া করতেন তার মা মারা যাওয়ার পর। হুম, এবার তোমার যিনি ছোটবেলা থেকে দেখে এসছে বাবা তন্ত্রমন্ত্র করতেন এবং সেইগুলো আচার করতেন। ওনার বাবা কিন্তু পরবর্তীকালে কিন্তু কোনো কারুর খারাপের কাজ করতো না, উনি কিন্তু ভালো কাজই করতেন। ঠিক আছে, পরবর্তীকালে ছেলে এর দ্বারা প্রভাবিত হয়ে উনি কিন্তু বাবার মতন সৎ পথে চালিত না হয়ে উনি কিন্তু অসৎ পথটাকে বেছে নেন। উনি যেমন পিশাচিনী কর্ণপিশাচিনী ছিলেন ওনার, নাকি উনি নিজেই বলেছেন আমার কর্ণপিশাচিনীর দ্বারা আমি কাজ করি। ওনার কিছু কিছু জিন ছিল, যেটা মুসলিমদের রয়েছে জিন ছিল, যেগুলো দ্বারা উনি মানুষের ওই কালা জাদু টাইপের কাজ করতেন। ঠিক আছে, এবার উনি কিছুদিন বাদে, ওনার যখন বাবা তো মারা যায়, মা তো আগেই মারা গেছিল, পরবর্তীকালে ওই ভদ্রলোকের স্বামী স্ত্রী তার দুই ছেলে মেয়ে, এক ছেলে, ছেলে বড় মেয়ে ছোট। ঠিক আছে, তো হঠাৎ করে কোনো কারণবশত, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে একদিন ওই লোকটি অস্বাভাবিক অবস্থায়, মানে কোনো যাগযজ্ঞ করছিল ঘরের মধ্যে, তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, যাগযজ্ঞ করতে করতেই উনি মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং দেখা যায় যে ওনার পুরো মুখটা না, মানে মনে হচ্ছে কেউ কাঠকয়লাতে পুড়িয়ে দিয়েছে। আগুনে পুড়িয়ে দিলে যেমন কাঠকয়লা কালো কুচকুচে হয়ে যায়, ওনার সমস্ত বডি ঠিক থাকলেও শুধু মুখটা কালো হয়ে যায়। ঠিক আছে, এবার শুরু হয় ওনার মৃত্যুর পর শুরু হয় হচ্ছে বাড়িতে তাণ্ডব লীলা। বাড়িতে তাণ্ডব লীলা শুরু হয়। এই তাণ্ডব লীলা পাড়ার আশেপাশের যারা বাড়ি রয়েছে, পাড়ার লোকরাও পর্যন্ত এই টেকটি পেয়েছেন। একদিন উনি ওনার মেয়ে পড়তে বসেছেন ওপরের ঘরে, বলে রাখি দোতলা বাড়ি। ঠিক আছে, ওপরে ওনার মেয়ের স্টাডি রুমে পড়তে বসেছে। হঠাৎ করে মেয়ের পেছন দিকে দরজা রয়েছে, তা ওর হঠাৎ করে পড়তে পড়তে মনে হলো, পেছনে দেখবেন অগোচরে কেউ দাঁড়ালে আমাদের মনে হয় যে হ্যাঁ পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে নিঃশব্দে ভাবে। এবার ও যখন এরকম করে ঘাটটা ঘুরিয়েছে, ও তখন দেখছে যে একটা ছায়া মতন স্যাট করে বেরিয়ে গেল পাশ, মানে দরজার পাশ থেকে। এবার ওই মেয়েটা ভেবেছে হয়তো ওর দাদা বা মা, ও কিন্তু ডাকছে দাদা দাদা তুই কি এসছিস, বা মা মাম্মি আপ আয়ে হো ক্যা, আপ আয়ে হো ক্যা, কোনো উত্তর দিচ্ছে না। ও তখন চেয়ার ছেড়ে উঠে তখন দেখতে গেছে যে দাদা ওকে ভয় দেখিয়েছে কিনা। ও যখন দরজার কাছে গেছে এবং একটা পা ওর ঘরের ভেতর আর একটা পা ওই মানে ডাইনিং এ যেই দিতে যাচ্ছে, ঠিক মনে হলো কেউ যেন ঘরের ভেতর থেকে প্রচন্ড ধাক্কা দিয়ে ওকে ফেলে দিল। এবার ফেলে দেওয়ার পর ওর তো লেগেছে কোমরে ফোমরে, মানে বেকায়দা ভাবে পড়েছে, হাতে কনুই ফনুইতে লাগে। ঠিক আছে, এরপরে এই ঘটনা হলো। ওকে তো কোনো রকমে, ওর চিৎকার শুনে ওর মা দাদা ছুটে আসে, ছুটে এসে ওকে তো কোনো রকমে তোলে। হুম,
তোলার পর ওকে বলে যে দেখো এরকম আমি দেখতে পেলাম। দেখার পর তো হঠাৎ করে দেখছি যে পেছন থেকে ছায়া সরে গেল, এবার যেতে যাব, একটা পা দরজা একটা পেছন থেকে পুরো আমি মনে হলো যে পেছন থেকে পুরো আমাকে পুরো ফোর্সফুলি কেউ পুশ করলো, আমি তারপরে পড়ে যাই। এই ঘটনা হলো। তারপর আর একদিন ওনার যে পাশে বাড়ির লোক রয়েছে, তিনি ছাদে জামা কাপড় ভর দুপুর বেলা জামা কাপড় মেলতে যান। ওনার বক্তব্যে উনি বলছেন আর কি। হ্যাঁ, তা উনি তখন বলছেন যে আমি যখন জামা কাপড় মেলছি তখন দেখি ওদের বাড়ির ছাদে ওই ছেলে যে বাবাটা আর কি মানে কালা জাদু করতো, যে লোকটিকে মৃত অবস্থায় পাওয়া গেছিল, সেই লোকটি ঘুরে বেড়াচ্ছে ছাদে এবং ভর দুপুর বেলা। ঠিক আছে, ওই দেখে তো উনি নিচে চলে আসেন। নিচে চলে এসে ওনার শাশুড়ি বাড়ির লোকজনদের বলেন যে মা দেখুন ওই বাড়ির ছাদে ওনাকে দেখতে পেয়েছি। ঠিক আছে, এরপরে তাছাড়া ওর মায়ের সাথে যখন কথাবার্তা হয়, হাই প্রিয়দর্শিনী দি, হ্যাঁ, এবার ওনার মায়ের সাথে যখন কথাবার্তা হয় ওনার মাও বলে হ্যাঁ দিদি এরকম প্রায় ওনার যে ঘরে পুজো আশ্রা করতো সেই ঘর থেকে না বিভিন্ন মন্ত্র উচ্চারণ আমরা শুনতে পাই। তারপর দরজা জানলার দুমাদ্দুম আওয়াজ পাওয়া যায়। কখনো জিনিসপত্র হয়তো আমরা এখানে রেখেছি, সেই জিনিসপত্রটা কিন্তু পরবর্তীকালে সেই জায়গায় থাকে না, অন্য জায়গায় হয়তো আমরা খুঁজে পাই। হ্যাঁ, এই করতে করতে ওরা তখন কি করে, বিভিন্ন রকম পুজো আশ্রা নিজেরাই শুরু করে। ঠিক আছে, আগে তো পুজো আশ্রা করতোই, তারপরে আরো ধূপ ধুনো জ্বালিয়ে পুরোটা বাড়িটাকে করে, কিন্তু তাতেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। অ্যাজ ইট ইজ যেমনকার তেমনই উপদ্রব চলতে থাকে এবং ওর বাবার উপস্থিতিও ওরা টের পেতে থাকে। এরপর দিন যায় ওরকম চলতে 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 একদিন তখন বিকেল বেলা দুই বাড়ির পাশাপাশি যে বৌদিটা প্রথম যে কাকিমাটা প্রথম ওই বাড়িটাই দেখেছিল যে লোকটা ঘুরে বেড়াচ্ছে, সেই বাড়ির কাকিমার সাথে ওর মা গল্প করছে, মানে যে বাড়ির ভদ্রলোকটি মারা গেছে তার ওয়াইফের সাথে গল্প করছে। গল্প করতে করতে ছাদে ছাদে গল্প করছে। এবার 3 তলায় ছাদ, 2 তলায় বাড়ি, 3 তলায় ছাদ দুজনেরই। এবার উনি বলছেন আমি গল্প করছি, ওনার মা কিছুটা রেলিংটার ধারে দাঁড়িয়ে কথা বলছে। রেলিংটা কিন্তু ন্যাড়া ছাদ ওরকম না, রেলিং দেয়া। ঠিক বলছে আমার চোখের সামনে আমি দেখছি যে মহিলাটাকে পেছন থেকে কেউ যেন কোমর ধরে ওই 3 তলা থেকে একদম আছড়ে নিচে ফেলে দিল। ঠিক আছে, আর নিচের জায়গাটা ছিল হচ্ছে কংক্রিটের মেঝে, মাথাটা নিচে পড়ে থেতলে উনি ওখানেই স্পট ডেড হয়ে যান। হ্যাঁ, এবার উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেন, আশেপাশের লোকজন আসে, ওনার বাড়ির লোকজন আসে, ওনার মেয়েরা ছুটে আসে, এসে দেখেন ওই অবস্থায় রয়েছে। এরপর পুলিশ কেস হয়, পুলিশ বডি ফডি তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর তো ছেলে আর মেয়ে, তখন মেয়েটি কিন্তু কলেজে পড়ে, ছেলেটি তখন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, এবার চাকরির জন্য প্রিপারেশন নিতে নিতে ও তখন তো ওই বললাম ওনার মা মারা যায় ওই অবস্থায়। এরপর উনি না সবাইকে দেখা করতে শুরু করেন। ওই ভদ্র মহিলা না এবার কি করেন, ওনার যে আত্মীয় স্বজন রয়েছে ওই আত্মীয় স্বজনকে স্বপ্ন দিতে শুরু করেন। যে স্বপ্নে কি বলেন যে আমার ছেলে মেয়ে দুটো এই বাড়িতে সেভ নয়, ও কিন্তু আমার ছেলে মেয়ে দুটোকে মেরে ফেলবে, তুমি ওদের ছেলে মেয়ে দুটোকে তোমরা নিয়ে আসো বা তোমরা অন্য কোথাও ওদের চলে যেতে বলো। এবার যেহেতু ওই বাড়িতে বাবা মা দুজনেই মৃত অবস্থায় রয়েছেন আর কি, মৃত অবস্থায় পেয়েছে বা বাড়িতে ছোটবেলা থেকে ওই বাড়িতে বড় হয়েছে, সেহেতু ওরা কিন্তু ওই বাড়ি ছেড়ে যেতে চাইছিল না। ঠিক আছে, এরপর ওই পাশের বাড়ির বৌদি যে কাকিমাটার সাথে প্রথম উনি দেখেছিলেন ওই কাকিমাটার সাথে কিন্তু এই বাড়ির একটা ভালো রিলেশন ছিল। ঠিক আছে, ওই কাকিমা আর কাকু একদিন কোনো কারণে তখন প্রায় রাত্রি 10টা হবে, ওনারা কোথা থেকে ফিরছিলেন। এবার ওনার বাড়ি ক্রস করলে
তবে ওই কাকু কাকিমাদের বাড়িটা পড়ে, ঠিক আছে। এবার যেই উনি আর ওনার হাজবেন্ড ওই ওই বাড়িটা ক্রস করেছেন, মানে এই এই বাড়িটা রয়েছে ওনার বাড়ি, আর এটা ওনার বাড়ি। এই বাড়ির এইখান দিয়ে এসে কিছুটা ওনার বাড়ির বাউন্ডারির সামনেটা এসছে, দেখে ওই ভদ্র মহিলা, যিনি ওই মানে মা আর কি, উনি না প্রচন্ড, হ্যালো হাই দীপ দে, হাই ভাই। তা উনি কিন্তু ওই যে ওই ভদ্র মহিলা দাঁড়িয়ে রয়েছেন, উনি কিন্তু দেখেন, ওই ভদ্রলোকও দেখেন, ভদ্র মহিলাও দেখেন যে উনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, এবং করুণ অবস্থায় উনি কিন্তু প্রার্থনা করেন, হাত জোর করে করুণ অবস্থায় বলতে থাকেন যে আমার ছেলে মেয়ে দুটোকে আপনি নিয়ে আসুন, আমার ছেলে মেয়ে দুটোকে আপনি প্লিজ বাঁচান, ওই বাড়িতে থাকলে কিন্তু ওই ছেলে মেয়ে দুটো বাঁচবে না, দয়া করে আপনি কিন্তু আমার বাড়ির ছেলে মেয়ে দুটোকে বাঁচান। এরকম করে বলার পর হাত জোর করার পর উনি চোখের সামনে থেকে মিলিয়ে যান, ঠিক আছে। এরপর তো বাড়ির আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তখন বলতে শুরু করে যে তুমি ওকে ইয়ে করো, তোমরা বাড়ি ছেড়ে চলে আসো, তোমার মা আমাদের স্বপ্ন দিচ্ছেন, আমাদের দেখা দিচ্ছেন বলছে, তা ওরা রাজি হচ্ছে না। পরবর্তীকালে যখন ওই একদিন ওর মেয়েটা পড়ছে আর পাশের ঘরে ওর দাদা কিছু করছে, ওই মেয়েকে আর ছেলেকে ওনার মা পরিষ্কার দেখা দিয়ে বলে তোরা কিন্তু এই বাড়িটা সেভ নয় তোদের জন্য, তোরা ইমিডিয়েট এই বাড়ি ছেড়ে চলে যা, তোরা যদি না যাস তাহলে তোদের মৃত্যুও কিন্তু আসন্ন, এবং তোদের মৃত্যুর যে কষ্টটা তার কিন্তু খুব ইয়ে হয়ে যাবে, মানে তোরা সেটা সহ্য করতে পারবি না, এতটা কষ্টদায়ক যন্ত্রণায় তোদের মরতে হবে। হ্যাঁ, সরি। হ্যাঁ হাই রূপশ্রীদি। তা উনি এবার বলতে থাকেন, এবার ওনার মেয়ে তো কাঁদতে শুরু করেন, ছেলে বলছে ঠিক আছে আমরা চলে যাব। তা তখন ওরা কাকিমা, পাশের যে বাড়ির কাকিমা আছে, ওই কান্নার আওয়াজ, মেয়েটি চিৎকার করে কেঁদে ওঠে মা বলে, তো পাশের বাড়ির যে কাকিমাটা ছিল ওই কাকিমাটা আসেন, ওই কাকিমাটাও বলেন হ্যাঁ তোর মা আমাকে দেখা দিয়েছে, তোরা এখনই আমার বাড়িতে চ। এরপরে ওই বাড়িতে থাকে, পাশের বাড়িতেই ছিল, পাশের বাড়িতে থাকলে কি হয়, নিজের বাড়িতেও একটু আধটু আসতো, তারপরে আবার ওই বাড়িতে চলে যেত, ঠিক আছে। এবার কি করেছে, এবার যথারীতি ওই বাড়িতে থাকতে থাকতে মেয়েটির বিয়ে হয়ে যায়, ছেলেটি পরবর্তীকালে বিদেশে চাকরি করে ওখানেই সেটেল হওয়ার প্ল্যান করে আর কি। তো এবার যেমন পাশের বাড়িটা যেমন পড়ে রয়েছে এবং পাড়ার লোক পাশের বাড়ির যে কাকিমাটা, সে কাকিমাটা ওই যে আওয়াজ পেত, ওই ভদ্রলোককে দেখতে পেত, আলো নেবা জ্বলা করতো, এরকম বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওই বাড়িতে হতো। তো ওরা কোনো পাত্তা দেয়নি, যেহেতু মেয়েরও বিয়ে হয়ে গেছে, মেয়েও খুব একটা আসতো না, ছেলে তো বাইরে বিদেশেই একেবারে সেটেল হয়ে গেছে, ওরা নিশ্চিন্ত। তা কোনো কিছু নেই, হঠাৎ করে ওই ছেলেটি একদিন ওই কাকিমাকে তখন ফোন করে জানায় যে আমরা বিদেশে আর থাকবো না, আমরা ছেলে সমেত আমি ওই বাড়িতেই থাকবো। তখন বলছে তোর মা সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রচন্ড ঠান্ডা লেগেছে। তখন ও বলছে তোর মা যে এরকম করে বলেছিল তোদের হয়তো বিপদ হতে পারে, ওর জন্যই হয়তো তোর মা বলেছিল, তো তুই কেন এই কথাটা শুনছিস না, তোর ভালো আছিস, তুই বিদেশে রয়েছিস, বিদেশেই থাক, এখানে কেন আসছিস। তো ওই ছেলেটা কোনো কথা শোনে না, ছেলেটির বউ আর বাচ্চা সমেত চলে আসে এখানে, ঠিক আছে। ওই বাড়িটা তারপর পরিষ্কার করে, এতদিন যেহেতু বন্ধ ছিল, তার পরবর্তীকালে লোকজন দেখে পরিষ্কার করে বাসযোগ্য করে ওই বাড়িতে তিনজনে থাকা শুরু করে। ওই বাড়িতে থাকার পর থেকে হঠাৎ করে পাড়াপড়শিরা এবং ইভেন ওর পাশের বাড়ির লোকজনও খেয়াল করতে শুরু করে, বাড়িতে যখন কোনো মানে বাড়িতে বলছি পাড়াতে কোনো বিয়ে লাগুক বা যে ব্যান্ড পার্টি নিয়ে কোনো বিয়ের বরযাত্রী যাচ্ছে বা কেউ যাচ্ছে,
ওদের মধ্যে, ওদের তিনজনের মধ্যেই না হাব ভাব একেবারেই চেঞ্জ হতে থাকে। ওরা ওপর থেকে দোতলার ঘরে সমস্ত দরজা জানলা দিয়ে থাকবে, দিয়ে যদি খুব বেশি লাউড হয় ওপর থেকে উল্টো পাল্টা কথা বলা শুরু করবে। ইভেন ওর বোনও যদি ওই বাড়িতে আসতো, ওর বোনকেও কিন্তু ওরা সহ্য করতে পারতো না। ওর বোনকে ওরা তাড়িয়ে দিত তিনজনে মিলে, ঠিক আছে? তিনজনে মিলে ওই বোনকেও তাড়িয়ে দিত। পরবর্তীকালে ওর বোনও আসা ছেড়ে দেয় ওই বাড়িতে। এরপর ওই বাড়িটায় কি হয়, কতদিন পর যেতে যেতে ততদিনে মোটামুটি ধরো 6-7 মাস কেটে গেছে, ওই ফ্যামিলিটা ওই বাড়িতে থাকা শুরু করেছে। এবং আস্তে আস্তে দেখা যায় যে ফ্যামিলিটা যতটা মানে বিয়ের আগে বা বিদেশে যখন সেটেল করে তখন যেমন পাশের বাড়ির বা পাড়ার লোকজনদের সাথে মিশতো, যখন ও বাড়িতে বাপাস আসে মানে ফিরে আসে, তখন কিন্তু সম্পূর্ণ ওরা তিনজন আলাদা মানুষ। পাড়ার সাথে একদম মিশতো না, কারুর সাথেই মিশতো না। দরকার পড়লে তখন বাজারে যেত, জিনিসপত্র নিত, আবার বাড়িতে চলে আসতো। এমনকি বাচ্চা ছেলেটাও কোনো পাড়ার কারুর সাথে খেলতো না। ঠিক আছে, এই করতে করতে মোটামুটি 6 মাস যায়। 6 মাস যাওয়ার পর হঠাৎ করে পাড়ার লোক একটা দুর্গন্ধ পেতে শুরু করে। ঠিক আছে, দুর্গন্ধ পেতে শুরু করে এবং যে দুর্গন্ধটা পায় এবং বুঝতে পারে যে ওই বাড়ি থেকে ওই দুর্গন্ধটা আসছে। ঠিক আছে, এবার ওরা পরের দিন যখন দেখে, আশেপাশের লোকজন দেখা হয়, ওদের সাথে কথা যেহেতু বলে না, ওরা কোনো উত্তরও দেয় না। তা ওদের যখন দেখছে যে বউটা এই সামনের যে জায়গাটুকু বা ইয়ে রয়েছে, উঠোন রয়েছে, ওই উঠোনটা ঝাঁট দিচ্ছে, তখন ওই বউটাকে ডেকে বলে, আচ্ছা বৌমা, এরকম একটা গন্ধ পাওয়া যাচ্ছে তোমাদের বাড়ি থেকে, একটু দেখো তো কিছু মরে পড়ে রয়েছে কিনা, খুব বাজে একটা উৎকট গন্ধ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার ওই বউটা শোনে, কোনো কথার উত্তর দেয় না, আপন মনে ঝাঁট দেয়, ঝাঁট দিয়ে চলে যায়। এরপরে আরো একদিন যায়, দুদিন যায়, এরকম করতে করতে খুব গন্ধ ছড়াচ্ছে। তারপরেও কিন্তু ওই 2-3 দিনের মাঝেও কিন্তু ওই ছেলেটির সাথে যাদের দেখা হয়েছে তারা বলে যে বাড়িটা একবার পরিষ্কার কর ভালো করে, হয়তো কিছু মরে পড়ে রয়েছে, এত দুর্গন্ধে থাকা যাচ্ছে না। পাশের বাড়ির যিনি থাকতেন তিনিও কিন্তু বলেছিলেন যে হ্যাঁ, ওই একটা গন্ধ পেচ্ছে, তো তোরা পরিষ্কার কর না। তো ওরা কিন্তু কোনো উত্তরই কাউকে দেয়নি, ও জাস্ট শুনেছে, শুনে ভেতরে চলে গেছে। এবার যখন প্রচন্ড রকম গন্ধ বেরোচ্ছে, কোনো মানে, হ্যাঁ, হাই বিশালাক্ষী দি, গুড ইভিনিং। যখন ওরা দেখছে যে প্রচন্ড ইয়ে হচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, ওদের বলেও কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না, তখন ওরা কি করে, পুলিশে খবর দেয়। ঠিক আছে, পুলিশ আসে, পুলিশ এসে ওদের যখন বাড়িতে মানে বেল বাজায়, বেল বাজানোর পরও কিন্তু কেউ দরজা খোলে না। ঠিক আছে, বেল বাজানো পরও কেউ দরজা খোলে না, কিন্তু তারপরে ওরা যথারীতি দরজা ভেঙে ওপরে যায় এবং ওখান থেকে দরজা ভাঙার পরই আরো যেন বীভৎস এই গন্ধটা মানে সারা পাড়াতে ছড়িয়ে পড়তে থাকে এবং পুলিশও মানে হতভম্ব হয়ে যায়, এত গন্ধ কেন আসছে, যে মরা পচা একদম গন্ধ। এবার বুঝতেই পারে পুলিশের যেহেতু ইয়ে রয়েছে, সেহেতু তারা বুঝতেই পারে যে কিছু একটা ব্যাপার ঘটে গেছে এই বাড়িতে। তো পরে গিয়ে দেখা যায় যে একটা ঘর, মানে যে ঘরটাতে ওনার বাবা ওই হোম যজ্ঞ তন্ত্রমন্ত্র ক্রিয়াকর্ম ইত্যাদি করত, ওই ঘরে স্বামী, স্ত্রী এবং বাচ্চাকে মৃত অবস্থায় রয়েছে এবং প্রত্যেকে 3 জনের মুখই পোড়া এবং বডিগুলো থেকে যেন কেউ মাংস খুবলে নিয়েছে এবং প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে, ফুলে ফুলে গেছে। বোঝাই যাচ্ছে যে ওই বডিটা বেশ কয়েকদিনের পুরনো আর কি। এবার পুলিশ তো ওদের বডি ফডি নিয়ে চলে যায়। এবার পাড়ার লোক তো হতভম্ব হয়ে রয়েছে। হ্যাঁ, তা ওর যে বডি নিয়ে চলে যায়, ওই 3 জনের বডি নিয়ে,
এরপরে ওনারা যখন পুলিশ বলছে যে এইভাবে গন্ধ ছড়াচ্ছে, আপনারা আগে কেন খবর দেননি, তখন ওনারা বলছেন আমরা কিন্তু কাল অবধি আপনাদের খবর দেওয়ার আগের দিন অবধি ওদের তিনজনকে ওই বাড়িটার মধ্যে দেখেছি, ঠিক আছে, ওই বাড়িটাতে দেখেছি আমরা, ওদের পার্সোনালি নিজেরা বলেছি বাড়িটা পরিষ্কার করা, বাড়িটা তোদের ওই বাড়ি থেকে গন্ধ হচ্ছে, ওরা কিন্তু দেখার পর জাস্ট শুনেছে, শুনে ভেতরে চলে গেছে, আর কোনো উত্তর দেয়নি। ঠিক আছে, এটা কি করে হতে পারে? যার মৃত্যু পরে পোস্টমর্টম রিপোর্টে পাওয়া যায় তাদের 15 দিন 16 দিন আগে মৃত্যুটা হয়ে গেছিল, তা সেহেতু তা ওরা কি করে বুঝবে? পাড়ার লোক তখনও দেখছে যে আগের দিন অবধি তাদের সাথে কথা হয়েছে, কিন্তু জানা যাচ্ছে যে যাদের সাথে আমরা কথা বলেছি তারা দিন 15-16 আগেই মারা গেছে। তা ওই বাড়িটার পরবর্তীকালে ওর বোনও আর কোনো আসে না, ওর বোনও কোনো ক্লেম করেনি, ওই বাড়িটা আজও অবধি ওই অবস্থায় পড়ে রয়েছে, এবং পাড়ার লোক কিন্তু আজও ওই বাড়িটায় ওই তিনজনের অস্তিত্ব, ওনার বাবার অস্তিত্ব কিন্তু পায়। ঠিক আছে, এবং পরবর্তীকালে ওনার বোন কিন্তু যখন আসে কোনো গুণিনকে নিয়ে আসে, এবং গুণিন বলে এই জমিটাই পুরো অভিশপ্ত, ওনার যে বাড়িটা রয়েছে ওই পুরো জমিটাই অভিশপ্ত, ও যে এবং বাড়িটায় প্রচুর প্রেতাত্মাদের বাস রয়েছে, এবং খারাপ খারাপ প্রেতাত্মারা রয়েছে। তা তুমি এই বাড়িটায় মানে না তুমি নিজে বাস করতে পারবে, না তুমি অন্য কাউকে বিক্রি করতে পারবে, যেমন আছে তেমনই তোমাকে পড়ে থাকতে হবে। ঠিক আছে, পড়ে থাকবে, ও তুমি কিছু করতে পারবে না। তো আজও নাকি ভাটিন্দাতে ওই বাড়িটা আজও ওই পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এবং ওই তিনজনের আজও অস্তিত্ব পাওয়া যায়, এমনকি ওনার বাবারও অস্তিত্ব ওই পাড়ার লোকজন টের পায়। তা এই হচ্ছে আমার প্রথম ইনসিডেন্ট। তা কেমন লাগলো একটু বলো তোমরা। হুম, হ্যাঁ, পাশের বাড়িতে তেমন কোনো প্রবলেম হয় না, ওই যা প্রবলেম হয় ওই বাড়িটুকুর মধ্যেই হয়। উনি দেখে দেখে হয়তো প্রথম থেকেই দেখেছেন, দেখার পর ইয়ে করেছে, অভ্যাস হয়ে গেছে থাকতে থাকতে। যখন দেখছে হয়তো আমার কোনো বিপদ হচ্ছে না, হ্যাঁ ওই বাড়িতে যা আছে থাকবে বাবা, আমার কি, বাড়ি বিক্রি করে তো, অত বড় বাড়ি বিক্রি করে চলে যাওয়া তো সম্ভব না। তাই এই হচ্ছে একটা ঘটনা, খুব ভালো লাগলো, মাঝের থেকে তাও ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর একটা ঘটনা বলি। হ্যাঁ, এরপরের আর একটা ঘটনা, ওটা আমি দিল্লির বলি। দিল্লির ঘটনাটা খুবই বাজে ইনসিডেন্টের একটা ঘটনা। ওই ঘটনাটা আমাকে ওই হজখাস থেকে একজন গল্প পাঠিয়েছেন ফেসবুকের মাধ্যমে। ঠিক আছে, তা একটা বাড়ি, হজখাসের একটা বাড়ি রয়েছে, আজকে মোটামুটি তিনটেই হচ্ছে, দুটো তো বাড়ির ঘটনা আর একটা ভুতুরে বাড়ির ঘটনা বলার ইচ্ছা আছে, দেখি আজকে তিনটেই ভুতুরে বাড়ির ঘটনা বলি। হুম, তা হজখাসে তোমার একটা বাড়ি রয়েছে। তা ওই বাড়িটা না আগে একজনের ইয়ে ছিল আর কি, বাড়ি ছিল, তা উনি পরবর্তীকালে কোথাও হয়তো চলে যান, বা ওখান থেকে ইয়ে করে বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যান, থাকতে পারেননি আগে। ঠিক আছে, তা এরপরে বানসাল বলে একটা ফ্যামিলি ওই বাড়িটাকে কেনে। এবার বাড়িটার বলে রাখি, বাড়িটা দোতলা বাড়ি, প্রচুর ঘর দুয়ার, হ্যাঁ, নিচে অনেকগুলো ঘর দুয়ার রয়েছে, ওপরে রয়েছে অনেকগুলো ঘর, বাথরুম, রান্নাঘর, কিচেন, এরকম অনেক বড় ঘর নিয়ে অনেক বড় বাড়ি ওইটা। সামনে অনেকটা জায়গা রয়েছে, পেছনে কিছুটা জায়গা রয়েছে। ঠিক আছে, এরপরে ওই বানসাল ফ্যামিলি হচ্ছে একজন ব্যবসায়ী ফ্যামিলি।
ঠিক আছে। ওই ফ্যামিলিতে, ওই বানসাল ফ্যামিলিতে ওনার মা, বাবা, স্ত্রী আর একজন 8-9 বছরের ছেলে থাকতো ওই বাড়িটায়। আর বলে রাখি, ওপরের যে দোতলা বাড়িটা ছিল, দোতলার ইয়েটা ছিল, ওই দোতলাটা ওরা থাকার জন্য ব্যবস্থা করেছিল, আর নিচেরটা ছিল হচ্ছে ওরা গুদাম টাইপের করেছিল। ঠিক আছে, গুদাম, ওখানে জিনিসপত্র রাখতো। আর একটা বসার ঘর করেছিল, ব্যবসার কাজে বিভিন্ন লোকজন তো আসতো, আর ওই ঘরটাতে বসতো আর কি। ঠিক আছে। এরপরে ওনারা যখন প্রথমে পুজো আশ্রা করে বাড়িটাতে ঢোকেন, ডে 2 থেকে ওনাদের রাত্রির বেলাতে, বিশেষ করে সারাদিনই শোনা যায়, কিন্তু যেহেতু দিনের বেলাতে লোকজন থাকতো বলে অতটা ওরা শুনতে পেত না, কিন্তু রাত হলে নিচের একতলার যে বাথরুমটা আছে, ওই বাথরুম থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যেত। হ্যাঁ, বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যেত, এবং নিচের ঘর থেকে ওই চামড়ার পাইপ পাওয়া যেত, চামড়ার নল মতন পাওয়া যেত। পরবর্তীকালে আসছি যে ওই চামড়ার নলগুলো কি। ঠিক আছে। এবার উনি বলছেন যে আমি এবার ভাবছি যে বিভিন্ন কারণে হয়তো আমাদের পোষা বেড়াল রয়েছে, বা আশেপাশে বেড়াল কুকুরও আছে, ওই জন্য হয়তো ওই গুদাম ঘরটা ওই লম্বা চামড়ার পাইপটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, উনি কিন্তু অতটা পাত্তা দেননি। এরপর প্রায় কিন্তু উনি আর সরি, তার আগে বলে দিই, ওনারা, হ্যাঁ, হসখাস এরিয়াতে তো এরকম বেশ কিছু জায়গা আছে, এবং বাড়িটা কিন্তু আজও আছে। ঠিক আছে, হসখাসে ইচ্ছা রয়েছে ওই বাড়িটা একবার দেখতে যাওয়ার। এবার বলি বাড়িটা থেকে না, ওই বিশেষ করে নিচের পোর্শনে যে বাথরুম এরিয়াটা আছে, ওখান থেকে না অদ্ভুত একটা গন্ধ ছড়াতো, না ভালো না খারাপ। ঠিক আছে, না ভালো আর না খারাপ। এরপর বলি যে বাথরুমটা রয়েছে, বাথরুমের দেয়ালে না সবুজ সবুজ এক রকমের কেমিক্যাল কিছু বেরিয়ে আসতে দেখা যেত, প্রায় বেরিয়ে আসতো। কিন্তু হ্যাঁ, বিশালাক্ষী দি, তুমি আর আমি মিলে যাব ওই বাড়িটা দেখতে। ওই হসখাসের যে বাড়িটা, ওই নিচের যে বাথরুমটা রয়েছে, ওই বাথরুমে তোমার সবুজ সবুজ কিরকম পদার্থ বেরোতো, এবং ওখান থেকে না ভালো না গন্ধ, একটা অদ্ভুত ধরনের গন্ধ ওরা পেত। ঠিক আছে, এরকম পেত, তারপরে শুধু ওই গন্ধ আর কান্নার আওয়াজই বেশিরভাগ পেত। ঠিক আছে, আর মাঝে সাঝেই ওই লম্বা লম্বা পাইপের মতন ওইগুলো বাড়িতে আসতো। এবার ওনারা তো খুব একটা পাত্তা দেননি, পাত্তা না দেওয়ার পরে ভাবছে হয়তো কেউ বেড়াল ফেরাল বাইরে যায়, আমার পোষা বেড়ালটা ওই বাইরে থেকে বোধহয় নিয়ে আসে। তা এরপরে উনি কি করেন, যে এবার যখন ওনার ছেলের জন্মদিন আসে, ওনার জন্মদিনের সময় না লোকজনকে, আত্মীয় স্বজন, তারপর ওনার বন্ধু বান্ধব, যেহেতু ভালো বিত্তশালী ব্যবসায়ী ছিলেন, ওই বিত্তশালী যেহেতু ব্যবসায়ী, বিভিন্ন কারণে বিভিন্ন লোকের সাথে পরিচয় থাকাকালীন ওনাদের যে কি বলে ডাক্তার ছিল, ফ্যামিলি ফিজিশিয়ান ছিল, ওই ফ্যামিলি ফিজিশিয়ান ওই জন্মদিনের দিন আসে। ঠিক আছে, এবার ওনারা নিচে যেহেতু অনেকটা জায়গা ছিল, ওই গুদাম ছাড়াও আরো ঘরগুলো ছিল, ওই ঘরগুলোর মধ্যে অ্যারেঞ্জ করে ওনার ছেলের জন্মদিন। ঠিক আছে, এই ছেলের জন্মদিন হয়ে যাওয়ার পর উনি যখন খেতে বসেন, দেখছে ওরকম লম্বা পাইপের মতন ওই চামড়ার পাইপ গুলো পড়ে রয়েছে। এবার উনি তখন ওই বানসালজিকে জিজ্ঞেস করে, আচ্ছা এইগুলো তোমার বাড়ি থেকে কি, এক সেকেন্ড, হ্যাঁ, এইগুলো তোমার বাড়িতে কি হয়ে রয়েছে? হ্যাঁ, এরপরে উনি বলছেন যে দেখো দেখো, এটা আমার বাড়িতে না প্রায় পাওয়া যায়। আমি ভাবি যে এটা হয়তো ইয়ে রয়েছে, কোনো ফেরালের কাজ, এরকম লম্বা পাইপ প্রায় পাওয়া যায়, এবং আমাদের ওই বাড়িতে
প্রায় পাওয়া যায়। এবং এরকম একটা বলছে তোমার বাড়িতেও একটা অদ্ভুত ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে, এই গন্ধটা কোথা থেকে আসছে। তখন ওকে বলছে ঠিক আছে আমি তোমাকে একটা ঘটনা বলছি। এই বাড়িটা আসার পর তখন উনি বলেন যে এরকম এরকম ঘটনা, ওই বাথরুম থেকে এরকম এরকম আওয়াজ পাওয়া যায়। তো উনি বলছেন ঠিক আছে তোমার গেস্টরা যখন চলে যাচ্ছে চলে যাক, হ্যাঁ গেস্টরা চলে যাওয়ার পর আমি তোমাকে উম কিছু তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, তো গেস্টরা তো চলে গেছে। চলে যাওয়ার পর উনি বলছেন এই লম্বা যে পাইপটা, চামড়ার যে পাইপ, এটা কি জানো? তখন উনি বলছেন না এটা কি, আমরা সেটা তো বুঝতে পারছি না। বলছে এই চামড়ার পাইপটা আমাদের যখন বাচ্চা হয়, যখন ওই নাড়িটা কেটে দেয় না একটা লম্বা পাইপের মতন, ওইগুলো শুকিয়ে গিয়ে ওরকম অবস্থায় ওই চামড়ার পাইপের মতন রয়েছে, ওইগুলো হচ্ছে সেটা। এবার উনি বলছেন যে তোমার ওই বাথরুমটা দেখাও দেখি। বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে উনি কিন্তু ওই কান্নার আওয়াজটা পেয়েছেন। এবং কোথা থেকে পেয়েছেন জানো? ওই কোমরটার যেখানটা রয়েছে, কোমরের ওখান থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছেন। এবার উনি ওই কেমিক্যাল গুলো দেখে এবং গন্ধটা শোকার পর বলছে আরে এটা তো ইয়েতে হসপিটালে ইউজ হয়, এই কেমিক্যালটা তোমার বাড়ির দেয়ালে কি করছে? ও বলছে আমরা তো এটা যখন থেকে এসছি তখন থেকে এরকম দেয়াল থেকে বেরোতে থাকে, আমরা সেটা বুঝতে পারি না যে কি আছে ওই বাড়ি, কি আছে এটার মধ্যে, কেন এই কোমর থেকে বা বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়, বা কেনই বা তা ও বলেছে ঠিক আছে আমাকে 2 দিন টাইম দাও, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি। তা উনি তখন যেহেতু ওই বানসাল ফ্যামিলি ওই হজ খাসে প্রথম ওই দিল্লিতে এসেছিলেন এবং তার আগে ওনারা অন্য কোথাও ছিলেন, হ্যাঁ অন্য কোথাও থাকাকালীন যেহেতু হজ খাসে নতুন এসেছেন, আশেপাশের লোকজনকেও তেমন চেনেন না। তা উনি ওই ডাক্তারকে বলেন যে তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারো, এবং আমরাও একটু খোঁজ খবর নিচ্ছি। তা উনি পরের দিন সকালবেলা কোনোভাবে খোঁজ খবর নিয়ে কিছু একটা করে জানতে পেরেছেন, এবং পরের দিন সকালবেলায় দেনেন দেয়ার ওদের বাড়িতে যায়। ঠিক আছে, ওদের বাড়িতে গিয়ে উনি তখন বলেন যে তুই এই বাড়িটা যে তুই তোমরা যে কিনেছো, এই বাড়িটার কি হিস্ট্রিটা তোমরা জানো? তখন বলছে না এই হিস্ট্রিটা আমরা জানি না, তবে এই বাড়িটা যাদের আগে ছিল তিনি কিন্তু কোথাও চলে যান, ঠিক আছে, তো ওই কারণে এই বাড়িটা বিক্রি করেন এবং একটু কম দামের মধ্যেই পেয়ে যায় বলে আমাদের ভালো লাগে খোলামেলা, তা এর জন্য এই বাড়িটা কিনে নেয়। এবার বলছে যে এই বাড়িটা হচ্ছে তোমার আগে, বহু কাল আগে একটা ছিল হচ্ছে অবৈধ ওই ভ্রূণ নষ্ট করার যে হসপিটাল গুলো হয় সেইগুলো, ঠিক আছে, এখানে সমস্ত ভ্রূণদের নষ্ট করা হতো। এই নষ্ট করার পর যে একদম ছোট ছোট ভ্রূণগুলো হতো ওই কোমর দিয়ে ফেলে দেওয়া হতো। ও তার আগে আর একটা ঘটনা বলে রাখি, ওই জন্মদিনের আগে একদিন বাচ্চা ছেলেটা বারান্দা দিয়ে খেলছে। এবার পেছনের যে বারান্দাটা রয়েছে উনি দেখছেন যে ওই বাচ্চা ছেলেটা দেখছে যে একটা লোক আপন মনে ওই খুঁড়ছে, মাটি খুঁড়ছে। ও তো দেখে চিৎকার করে ওঠে, বাবাকে ডাকে, বাবা আসে, বাবা এসে দেখে ওই লোকটা তখনও ওই মাটিটা এরকম করে খুঁড়ে যাচ্ছে আপন মনে। ঠিক আছে, উনি তখন জিজ্ঞেস করেন যে কে আপনি, এখানে কি করে ঢুকলেন, এটা তো আমাদের জায়গা। হ্যাঁ, উনি তখন এই কথাটা বলার পর উনি যখন ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকাচ্ছেন, তাকিয়ে উনি যখন বলছে আপনি যাবেন না, কি করছেন ওখানে দেখি, আপনি দাঁড়ান আমি আসছি। উনি ওই বলে বানসাল যিনি রয়েছেন আঙ্কেল, ওই বানসাল আঙ্কেল যখন বাড়ি থেকে নিচে নেমে, মানে দোতলা থেকে নিচে নেমে ওই বাড়ির পেছনে যেতে যেতে দেখে লোকটা গায়েব হয়ে গেছে। এবং ছেলেটা বলছে যে বাবা তুমি যখন নিচে যাচ্ছিলে তখন ওই যে নিচে যে খুঁড়ছিল লোকটা আমার চোখের সামনে ভ্যানিশ হয়ে যায়। এরপরে তো এরপরে আসে এই ঘটনাটা তো আগে ছিল। তারপরে ওই তো ডাক্তার এসে বলল যে এইটাতে এই হসপিটালটা হচ্ছে অবৈধ বাচ্চা নষ্ট করার জায়গা।
ঠিক আছে, কোনো আর যে বাচ্চাগুলো একদম ছোট অবস্থায় ভ্রূণ অবস্থায় থাকে ওই বের করে ওই কোমোডের মধ্যে ফ্ল্যাশ করে দেয়া হতো। আর যে বাচ্চাগুলো বড় ছিল সেই বাচ্চাগুলোকে যে বাচ্চাগুলো বড় একটু বড় হয়ে যেত ওই পেছনের জায়গায় করতো, পেছনের জায়গায় পুঁতে দিত। ঠিক আছে, তোমরা ওই ইয়েটাকেই দেখতে পেয়েছো। এবার আসি হচ্ছে এই করতে করতে এই ঘটনাটা তো শুনলো, শোনার পর মানে খুব হয়ে গেছিল, ওনার মনটা খারাপ হয়ে গেছিল, আহারে এই বাচ্চাগুলো তা ওনারা যাগযজ্ঞ করেন ওখানে। যাগযজ্ঞ করার পরও তো ওরকম কোনো আওয়াজ তখনও কিন্তু ঠিক হচ্ছিল না। ঠিক আছে, তা ওরকম আওয়াজই বাচ্চার কান্নার আওয়াজই পাওয়া যেত, পাওয়া যেত। একদিন এবার রাত্রির বেলা হয়েছে, এই রাত্রির বেলায় ওনার ছেলে মাকে বলছে দোতলার ঘরে, ঠিক আছে, দোতলার ঘরে মাকে বলছে যে মা আমি একটু টয়লেট করে আসছি। ঠিক আছে, টয়লেট করে আসছি। এবার উনি তখন বলছে যে ওর মা বলছে ঠিক আছে তুই টয়লেট করে আয়, আমি এখানেই আছি। ঘরে রয়েছে। এবার ও তো বাচ্চাটা টয়লেট করতে যায়, টয়লেট করতে গিয়ে হঠাৎ করে বাচ্চাটা প্রচন্ড জোর একটা আওয়াজ পায়, মানে বাঁচাও করে একটা আওয়াজ করে ছেলেটা। ওই আওয়াজ করার পর একদম চুপ হয়ে যায় বাচ্চাটা। এবার ওর মা ওই তো শুনেছে আওয়াজ, ওর বাবা শুনেছে, ঠাকুমা দাদু যারা ছিল প্রত্যেকেই শুনেছে, বাড়ির লোকজন শুনে বাড়িতে খোঁজাখুঁজি শুরু করছে যে নেই, বাচ্চাটা কোথাও নেই, নেই তো মানে নেই। ঠিক আছে, তা ওরা বলছে আমরা কিন্তু ভেতর থেকে বাচ্চাটাকে বাথরুমে যেতে দেখেছি, বাচ্চাটার ভেতর থেকে আওয়াজ রয়েছে। এরপরে ওনারা বাড়িতে খোঁজ খুঁজে পাচ্ছে না, নিচে গিয়ে দেখেছে কোথাও নেই বাচ্চাটা। এরপরে ওনারা পুলিশের দ্বারস্থ হন, পুলিশ আসে। পুলিশ কিন্তু আসার পর হঠাৎ করে মানে যখন খুঁজে বেড়াচ্ছে বাচ্চাটার কিন্তু অনবরত ওই যে বাথরুমের ওপরের যে বাথরুমটা ছিল ওই বাথরুম থেকে ক্রমাগত কান্নার আওয়াজ বাচ্চাটার পাওয়া যায়। ঠিক আছে, এবং পুলিশও কিন্তু এই বাচ্চাটার আওয়াজ শুনেছে এই বাথরুম থেকে। এবার ওনারা তো বাথরুমের বিভিন্ন জায়গা খোঁজ মানে একদম খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছিলেন বাচ্চাটাকে যদি পাওয়া যায়। পরবর্তীকালে কিন্তু বাচ্চাটাকে আর পাওয়া যায়নি, কিন্তু ওই বাচ্চাটার আওয়াজ আজও নাকি পাওয়া যায় এবং ওই বাচ্চাটা নাকি ওর মা বাবাকে ডাকা শুরু করে। পরবর্তীকালে ওর মা বাবা যখন ওকে খুঁজে পায় না এবং ঠাকুমা দাদুও হয়ে যায়, ওই বাড়িটার মধ্যে কিন্তু কন্টিনিউ বলতে থাকে আমাকে এখান থেকে নিয়ে যাও। ওই বাচ্চাটাই কিন্তু ওই বাথরুম থেকে কন্টিনিউ বলতে থাকে আমাকে নিয়ে যাও, আমাকে বাঁচাও, আমি এখানে একা রয়েছি, আমি এখানে থাকতে চাই। কিন্তু ওই কোনো উৎস পাওয়া যায় না, শুধু মা বাবা, ঠাকুমা দাদু, পুলিশ এরা কিন্তু শুধু বাচ্চাটার কান্নার ইয়েটাই পায়, কান্নার আওয়াজ, ওই কথাগুলোর আওয়াজই শুনতে পায়, কিন্তু বাচ্চাটার কিন্তু কোনো ট্রেস পাওয়া যায় না। এই হচ্ছে এই ঘটনা। পরবর্তীকালে ওই বাড়িটা ছেড়ে, 1 মিনিট আমার আলোটা নিভে যাচ্ছে, একটুখানি আলোটা জ্বালিয়ে আসছে। পরবর্তীকালে কিন্তু ওই বাচ্চাটাকে আর কোনো ট্রেসও পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না, এবং ওনারা কিন্তু ওই আওয়াজই শুনতে পেতেন, মা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, এবং ঘুমড়ে ঘুমড়ে কাঁদার আওয়াজ। ঠিক আছে, এরপরে ওনারা কিন্তু ওই বাড়িতে ওই বাচ্চার আওয়াজ কন্টিনিউ থাকতে না পেরে ওই চিৎকার, ওই একটা বাচ্চা হারিয়ে গেলে বা তার আওয়াজ শুনতে পাচ্ছে, তাকে আমি খুঁজে পাচ্ছি না, আমার চোখের সামনে তার আওয়াজ রয়েছে, জানি এই বাথরুমের ভেতরেই রয়েছে, কিন্তু কোথায় রয়েছে আমি জানতে পারছি না। তো পরবর্তীকালে কিন্তু ওনারা কিন্তু ওই বাড়ি ছেড়ে চলে যান। ওই বাড়িটা কিন্তু হসখাসে
আজও অব্দি ওরকম ভাবেই পড়ে রয়েছে। এবং প্রায় নাকি আশেপাশের লোকজন যদি কোনো রাত্রির বেলা, বেশ রাত্রির বেলায় যদি যায়, তখন কিন্তু ওই ওই বাচ্চাটার কান্নার আওয়াজ এবং আদার্স যে বাচ্চাগুলোর কান্নার আওয়াজ কিন্তু পাওয়া যায়। তাই এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। 9:42 বাজে। তাই একটু একটু আমাকে বলো কেমন লাগলো, একটু যদি বলো। একটু পড়ি তোমাদের। অনুসৃতা ব্যানার্জি, কি মর্মান্তিক এটা, আওয়াজ পাচ্ছে মা বাবা অথচ বাচ্চাটাকে পেল না। হ্যাঁ, আর পেলই না। খুব ভালো, থ্যাংক ইউ। আর একটা বলি, এটাও একটা বাড়ির ঘটনা। এই ঘটনাটা আমাকে এখানের একজন দিদি, দিদি বলবো না, বোনই বলি ওকে আমি, ওই বোন আমাকে বলেছে ওদের গ্রামের ঘটনা। তা ওদের গ্রামটা হচ্ছে হরিদ্বারে, ঠিক আছে, হরিদ্বার থেকে বেশ কিছুটা ভেতরে। হুম। এই ঘটনাটা ওর যখন 12-13 বছর বয়স, ওর চোখের সামনে পুরো গ্রাম এর জন্য সাক্ষী, পুরো গ্রাম এই ঘটনাটা সাক্ষী ছিল। এই একটা, এটাও একটা খুব মর্মান্তিক ঘটনা। তা ওনাদের পাশের বাড়ির ঘটনা একদমই। হ্যাঁ, এবার যখন ওর যখন 12-13 বছর বয়স ওই মেয়েটার, তখন, হাই অমৃতা দি, তা এবার বলি ঘটনাটা। তা হরিদ্বারের অনেকটা ভেতরে, গ্রামের ভেতরের ঘটনা। তা ওদের পাশের বাড়িতে ওর যখন 12-13 বছর বয়স, তখন ওর পাশের বাড়িতে একজন ফ্যামিলিতে একটা ছেলে বিয়ে করে নিয়ে আসে। ওর ফ্যামিলিতে মা বাবা ছেলে, ছেলেটা ছিল 3 জনের ফ্যামিলি। তা 3 জনের ফ্যামিলিতে ছেলেটা যেহেতু বড় হয়, পরবর্তীকালে ছেলেটি বিয়ে করে। তা বউটি খুব ভালো, খুব ভালো বউ। এবং পরবর্তীতে না ওই বোনের সাথে, বোনটির সাথে না খুব ভালো একটা বৌদি ননদের সম্পর্ক হয়ে যায়। মানে হরিহর আত্মা, মানে বৌদি ননদের থেকেও বলতে পারি আমরা বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। মানে সমস্ত কিছু বৌদি ছাড়া হবে না, ও ননদ ছাড়া হবে না। একটা কিছু কিনতে গেলে ওই বৌদি ননদকে দেবে, ননদ বৌদিকে দেবে, এরকম সম্পর্ক হয়ে যায়। তা ওখানে তো আজ থেকে, মানে মেয়েটির বয়স এখন প্রায় 30 বছর। তা ওর যখন 12-13 বছর বয়স, তখন না ওই গ্রামটার না ওই কাঠকুটো, অতটা গ্যাসের প্রচলন ছিল না। ওই কাঠকুটো জ্বালিয়ে উনুনের মধ্যেই, হ্যাঁ, ভীষণ ঠান্ডা লেগেছে, এখনো কমছে না। কবে কমবে জানি না গো অমৃতা দি। তা বলি এবার, তা ঘটনাটা হচ্ছে, এবার পরবর্তীকালে ওইখানের গ্রামগুলোতে না ওই কাঠ ফাট কাটতে যায় পাহাড়ে দিয়ে। তা একদিন ওই বউটা শাশুড়ি মা শ্বশুর মশাইকে বলে গেছেন কাঠ কাটতে যাচ্ছি, এবং ওর পাশের বাড়ির যে বোনটা আছে, ননদটা আছে, ওকেও বলে গেল যে আমি কিছুক্ষণের জন্য কাঠ কেটে আসছি, তারপর তোকে এসে একটা জিনিস আমি শিখেছি। তো ওই মেয়েটি না খুব ভালো মেহেন্দি করতো আর কি। ওই মেহেন্দি করার জন্য বলছে আমি খুব একটা নতুন ডিজাইন তুলেছি, তোকে এসে হাতে আজকে আমি পরিয়ে দেবো, ঠিক আছে। তা মেয়েটি তো এই করে বউটা কাঠ কাটতে চলে যায়, কাঠ ফাট নিয়ে আসে। কাঠ ফাট নিয়ে আসার পর তোমার অনেকক্ষণ কাঠ, আগে তো তাড়াতাড়ি ফিরে আসতো, কিন্তু এইবার যখন কাঠ কাটতে যায়, সে কিন্তু আর কিছুতেই ফিরছে না। সে সন্ধে হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার শ্বশুর শাশুড়ি আশেপাশের লোকজনকে বলেছে, গ্রামের লোকজনকে বলেছে যে ইয়ে হয়েছে। তা না, সরি, তার আগে বলে দিই, শ্বশুর শাশুড়ি যেদিন কাঠ কাটতে গেছে তার আগের দিন শ্বশুর শাশুড়ি গেছে হচ্ছে কোনো এক দুঃসম্পর্কে আত্মীয়র বাড়িতে। বাড়িতে খালি খালি ছিল স্বামী স্ত্রী। স্বামী কাজে চলে গেছে,
স্ত্রীটা কাটতে ওর পাশের বাড়ির বোনকে ওই বলে মেহেন্দি পরাবো তোকে এসে, এই বলে উনি কাটতে চলে যান। এবার অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় দুপুর গেছে, প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে গেছে। বাড়িতে যে স্বামী ছিল সে কাজ থেকে ফিরে এসছে, কাজ থেকে ফিরে আসার পর বউকে যখন দেখছে না তখন আশেপাশে ওকে ওর নাম ধরে ডাকে, আশেপাশের লোককে জিজ্ঞেস করে যে তোমাদের বাড়ি গেছে কিনা, এবং বোনটাকে জিজ্ঞেস করে কিরে তোদের বাড়িতে এসছে, তখন ও বলছে না বৌদি তো বলে গেছিল যে আমি কাটতে যাচ্ছি, কিন্তু এখনো সে ফেরেনি। বলছে না ও তো কখন গেছে তোকে বলে, বলছে সে তো দুপুরবেলার আগেই গেছে কাটতে। তো এবার তো গ্রামের লোকজনকে নিয়ে গিয়ে যেখানে কাটতে যায় ও আর কি মেনলি সেই সব জায়গায় খুঁজেছে, কোথাও পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর যখন আরো কিছু গ্রামের মানুষরা মিলে ঠিক করে যে একটু জঙ্গলের ভেতরে ঢুকবে, ঠিক আছে, ওই জঙ্গলের ভেতরে ঢোকার পর দেখে একটা গাছের তলায় ওই বউটি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ওকে তো এরপর কোন রকমে বাধা ধরে নিয়ে এসে বাড়িতে সেবা শুশ্রূষা করে জ্ঞান ফ্যান ফেরায়। কিন্তু জ্ঞান ফেরানোর পর থেকে ও কিন্তু একদম অস্বাভাবিক আচরণ শুরু করে। অস্বাভাবিক আচরণ কি, যে বরের সাথে বা আশেপাশের মানুষের সাথে দুর্ব্যবহার শুরু করে। দুর্ব্যবহার শুরু করে মানে ও কাউকে সহ্য করতে পারছে না, ঠিক আছে। তা এই করতে করতে গ্রামের মানুষ ওকে গ্রামের মানুষদের যারা এনেছিল তাদেরও তাড়িয়ে দেয়, হ্যাঁ এখান থেকে চলে যাও, ইয়ে করো ওই করো সেই করো, এরকম বলতে থাকে। তা বরটার সাথেও অশান্তি শুরু হয়। ননদকে পর্যন্ত, যে বন্ধু একেবারে বেস্ট ফ্রেন্ড ছিল সেই ননদকে পর্যন্ত, সেই বোনটিকে পর্যন্ত ও সহ্য করতে পারছে না, ঠিক আছে। একদিন এই করতে করতে হঠাৎ করে ও যখন ইয়ে করছে, মানে পরের দিন তার দুদিন বাদে ওরকম চিল্লামিল্লি বরের সাথে অশান্তি করছে, হঠাৎ করে ওই অশান্তির মাঝখানে একদিন তখন হবে হচ্ছে এই ঘটনাটার প্রায় 3-4 দিন কেটে গেছে, ওর বোনটা বলছে 3-4 দিন কেটে গেছে। তা হঠাৎ করে ওই দাদা বৌদির মধ্যে খুব ঝগড়া শুরু হয়েছে, ঝগড়া শুরু হতে হতে হঠাৎ করে ছেলেটা না খুব চিল্লাচ্ছে, দাদা খুব চিল্লাচ্ছে, লাগছে ছেড়ে দাও এরকম করে চিল্লাচ্ছে। তো গ্রামের মানুষজন খুব হেল্পফুল হয়, আমাদের মতন অতটা সেলফিশ হয় না যে বাড়িতে কি হচ্ছে আমি কেন যেতে যাবো। তো গ্রামের লোকেরা ওদের বাড়ির বাবা মানে মেয়েটির বাবা কাকা ওরা ছুটে যায়, ছুটে গিয়ে দেখছে যে ছেলেটার এই কাঁধের এইখানটা না মেয়েটা কামড়ে ধরে রয়েছে, কামড়ে ধরে মাংস খুবলানোর মতন চেষ্টা করছে, মাংস খুবলাচ্ছে। ওই দেখে তো বউটাকে মানে ওরা ধাক্কা দেওয়ার চেষ্টা করে, সে তো মানে এত শক্তি তার, তাকে প্রায় 10-15 জন মিলেও তাকে সরাতে পারছে না, সে তো মাংস খুবলে নেয়। ওকে তো ওই অবস্থাতে ওই মাংস খুবলে নেওয়ার পর না ওই গ্রামবাসীরা বলছে ওই মাংসটা মুখে নিয়ে চিবাতে থাকে, যেমন আমরা মাংস খাই ওরকম চিবাতে থাকে, আর বলতে থাকে কতদিন বাদে রক্তের স্বাদ পেয়েছি, আমি তো রক্তের স্বাদ নিয়েই ছাড়বো, এই গ্রাম উজাড় করে ছাড়বো, এরকম করে বলতে শুরু করে দেয়। গ্রামের লোকরা বলছে এই অবস্থা কি করব, তখন ছেলেটাকে তো ধরে করে ইয়েতে নিয়ে যায়। তা ছেলেটা আর না ভয়ে ওই ঘটনার পর থেকে আর ভয়ে না বউয়ের কাছে যেতে চাইছে না। ও আলাদা বাড়িতে থাকা শুরু করে এবং বউটাকে না আলাদা ওই বাড়িটাতেই ওকে বলে তুমি বাবা এখানে থাকো, ওর মা বাবাকেও আসতে বারণ করে দেয় এবং ও নিজে অন্য জায়গায় থাকতে গ্রামেরই একটা বন্ধুর বাড়িতে থাকা শুরু করে। তা এরপর উনি দেখছেন যে প্রায়ই মানে ওনারা খেয়াল করলেন ওই ঘটনার পর থেকে, ওই কামড়ে দেওয়ার ঘটনার পর থেকে গ্রামের মধ্যে প্রায় হাঁস মুরগি পাওয়া মানে নিখোঁজ হতে শুরু করে। এবং দেখা যায় যে পরের দিন সকালে নিখোঁজ হওয়ার পর পরের দিন সকালে দেখা যায় ওই মুরগির ছাল ফাল ওই বাড়ির যে বাড়ির বউটা ওরকম অস্বাভাবিক আচরণ করছে সেই বাড়ির সামনে পড়ে রয়েছে। হ্যাঁ,
আর শুধু খালি একটাই কথা, মানে যেই যায় তাকেই একটাই কথা বলে, আমার রক্ত চাই, আমি রক্ত আমার রক্ত চাই, আমার রক্ত ছাড়া চলবে না, আমি গ্রাম উজাড় করে দেব। এরকম চলতে থাকে। চলতে চলতে একদিন একজন গুণিনকে এই কথাগুলো শোনার পর যখন একজন গুণিনকে ডেকে আনেন, ওই গুণিনটা ওই বাড়িটার যেই ঢুকতে যাবে উনি কিন্তু ঢুকতে পারেন না। বলে, না, এই বাড়িটায় তো আমি ঢুকতে পারবো না, এই বাড়িটায় এমন একজন ওকে পজেস করে রেখেছে, মানে ধরে রেখেছে, এ আমার ছাড়ানোর ইয়ে নেই। এছাড়া কোনো তান্ত্রিক বা কোনো গুণিন একে ছাড়াতে পারবে না। যদি কেউ ছাড়াতে পারে তাহলে মৌলবীর কাছে যাও, মৌলবী সাহেব এসে এর যদি কিছু উপায় করতে পারে। তা ওরা তখন এক মৌলবী সাহেবের কাছে যান। ওই মৌলবী সাহেবও এসে দেখে শুনে ওনাদের যে বড় আরো মৌলবী রয়েছে বা ইমাম রয়েছে তাকে ডেকে নিয়ে আসে। তাকে ডেকে নিয়ে আসে। তাকে ডেকে নিয়ে আসার পর ও তো বলে যে আপনাদের এই গ্রাম পুরো কিন্তু রক্ত পিশাচে রয়েছে, ওকে রক্ত পিশাচে ধরেছে, ঠিক আছে, কোনো কারণে ও কিছু একটা করে ওকে রক্ত পিশাচে ধরেছে, তো আপনারা একটু এই আজকের অন্তত এই 2-3 দিনের রাতটা আপনাদের সাবধানে থাকতে হবে। ও কিন্তু শুধু ওই হাঁস মুরগি গরু বাছুর নিয়েই ও কিন্তু শান্ত থাকবে না, ও কিন্তু মানুষের রক্ত চায়। তা ও তখন বলছে এই 3-4 দিন আমরা এইভাবে থাকবো, এইভাবে হয় নাকি? তখন বলছে, একে যদি আমাকে নিঃশেষ করতে হয়, এর কিন্তু নিঃশেষ করতে গেলে আমাকেও কিছু প্রক্রিয়া করতে হবে, যেটা আমাকে অন্তত 2-3 দিন টাইম দিতেই হবে। এরপরে তো হাঁস মুরগি গুলো ইয়েকে বাঁধিয়ে দেয়, মানে হাঁস মুরগি সমেত পুরো গ্রামটাকে উনি বাঁধিয়ে দেন এবং বলে যান যে উনি যদি ওই মেয়ে ছেলেটি দেখবে ইনিয়ে বিনিয়ে কাঁদবে, তোমাদের যারা ক্লোজ রয়েছে তাদের সাথে তাদের কাছে গিয়ে তাদের বাড়ির সামনে গিয়ে ইনি বিনিয়ে কাঁদবে, কিন্তু ভেতরে ঢুকতে পারবে না যেহেতু আমি তাকে বেঁধে রেখেছি, ঠিক আছে। এরপরে রাত হয়। সর্বপ্রথম বলছে আপনারা কোনোভাবেই সন্ধ্যের পর, আমি বেঁধে যাওয়ার পর আপনারা সন্ধ্যের পর এমনকি কোথাও বেরোবেন না, ঠিক আছে। হ্যাঁ, যেটুকু দরকার নয় সেইটুকু আপনারা ঘরের মধ্যেই পারলে থাকবেন, ঠিক আছে। যা সেরে নেওয়ার দিনের মধ্যে সেরে নিন, ক্রিয়াকর্ম যা থাকে আর কি, বাথরুম ফাথরুম যা থাকে ওইগুলো সেরে নিন, কিন্তু রাত হয়ে গেলে আপনারা কিন্তু কখনো বাড়ির বাইরে বেরোবেন না, তাহলে কিন্তু আপনাদের মৃত্যু অবধারিত, ঠিক আছে। রাত হয়। রাত হওয়ার কিছুক্ষণ বাদে প্রায় রাত তখন 2-2-2:30 হবে, হঠাৎ করে ওদের বাড়িতে দরজায় টক 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 আওয়াজ, মানে ওই বোনদের বাড়িতে, এবং করুণ স্বরে সেই আগের মতন বউটা আওয়াজ করে কাঁদতে শুরু করে এবং বোনটাকে দেখতে ডাকে আর কি, যে তোকে আমি বললাম পরিয়ে দেব, তুই কেন আমাকে অ্যাভয়েড করছিস, আয় দরজাটা খুলে দে। এবং ওর বোনটাও না এই এত কাঁদছে দেখে, যেহেতু ওর বেস্ট ফ্রেন্ড বা ভালো বৌদি ভালো বন্ধু, সেহেতু ওর না ওর কান্নাটা সহ্য করতে পারে না। তা ওর মা বাবা তো সে ওকে আটকে রেখেছে। হ্যাঁ, মধুমিতা দি রেকর্ডিং শুনে নিও। তা ও তখন ওই মেয়েটা তখন, ওকে তো কোনো রকমে আটকে রাখা হয়েছে, কিন্তু পরের দিন আটকে রাখা হয় এবং বেশ কিছুক্ষণ ওরকম ইনিয়ে বিনিয়ে থাকার পর ওরা আর কোনো আওয়াজ, ওই বউটার ওই ইনি বিনিয়ে কান্নার আওয়াজ আর কোনো পায় না, ঠিক আছে, পুরো একদম নিস্তব্ধ। ওরা নিশ্চিন্ত হয়ে যায় যে ওই বাড়িটায় শায়দ মানে হয়তো ওই বাড়ির সামনে থেকে উনি চলে গেছে, ঠিক আছে। পরের দিন সকালবেলা হয়েছে। পরের দিন সকালবেলা হঠাৎ প্রায় তখন ভোর 6টা হবে, তখন একজনের খুব কান্নার আওয়াজ, একজন খুব কাঁদছে, বয়স্ক মহিলা কাঁদছে এবং বলছে আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও, এরকম করে করে হ্যাঁ কাঁদছে। এবার পাড়ার লোক তো বেরিয়ে এসছে, পাড়ার লোক বেরিয়ে এসে বলছে কি হয়েছে মাসিমা, এরকম করে কাঁদছো কেন?
বলছে কালকে এরকম রাত্রির প্রায় 2টা-2:30টা হবে, আমার ছেলেকে ওর বন্ধুর গলা করে এমন ভাবে ডেকে নিল, ও সেই বন্ধুর আওয়াজ পেলো। সেই বন্ধুর আওয়াজ পাওয়ার পর তোমার ইয়ে পেলো, হ্যাঁ, ও তখন এক ছুটে যে এত কাতর ভাবে ওর বন্ধুটি ডাকছিল যে ও তখন ওই ইয়েতে মানে ওই বন্ধুর আওয়াজে বেরিয়ে যায়। এরপরে সারা রাত আর বাড়ি ফেরেনি। আমি আর খুঁজে পাচ্ছি না, আমার ছেলের হয়তো কিছু হয়ে গেছে, একটু দেখো। কিন্তু পরবর্তীতে দেখা যায় সত্যি ওনার ছেলেকে ঘাড় মটকানো অবস্থায়, ঠিক আছে, ঘাড় মটকে রেখেছে, ঘাড় মটকে, হ্যাঁ, ঘাড় মটকে রেখেছে, ঘাড় মটকে রেখে হাত পা গুলোকে মুচকে দিয়েছে। মুচকে দেওয়ার পর এমন ভাবে, পা দুটো তো এরকম ভাবে থাকে, পা দুটো এরকম হয়ে রয়েছে, হাত দুটো বেঁকে রয়েছে, জিভটা কেউ যেন টেনে নিয়েছে, টেনে ছিঁড়ে দিয়েছে, চোখটা খুবলে রয়েছে। হ্যাঁ, এরকম অবস্থায় ওই যে মেয়েটিকে, বউটিকে ধরেছিল, সেই বউটির বাড়ির দোরগোড়ায় ওকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বোঝা যায় যে ওকে মেরে ফেলেছে। পরবর্তীতে পুলিশ এসে কিন্তু ওই বডিটা তুলে নিয়ে যায়। এরপর এত কিছু দেখা, তারপরে বেশ 2 দিন চুপচাপ ওই মানে যেহেতু গ্রামের লোকও আরো সতর্ক হয়ে গেছে, বেরোচ্ছে না। এবারও কি করে, অনেক ও তখন চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ আমি আর রক্ত পাচ্ছি না, আমার রক্ত চাই, আমার রক্ত চাই, এরকম করতে থাকে, ঠিক আছে। এরপর একদিন যে বন্ধুর বাড়িতে ছিল ওনার হাজবেন্ড, ওই বউটির হাজবেন্ড, ওই হাজবেন্ডটি যখন শুয়ে রয়েছে রাত্রির বেলা, এতটাই বোকা, যখন বলে গেছিল যে 2 দিন একটু ইয়েতে থাকতে, বউ যখন এসে ইনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করে, ওর ছেলেটিও কিন্তু, ওর বন্ধুটিও বহুবার আটকানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটিকে আটকাতে পারেনি। যতই হোক নতুন সদ্য বিবাহিত বউ তো একটু দুর্বলতা থেকেই হয়তো ওর ওই ইনিয়ে বিনিয়ে কান্নাটা হয়তো সহ্য করতে পারেনি, ওই ডাকে বেরিয়ে যায়। পরবর্তীতে পরের দিন সকালবেলা ওরই বাড়ির সামনে ওই একই অবস্থায়, ঘাড় মটকানো, শরীরে কোনো রক্ত নেই। হ্যাঁ, যে ছেলেটিকে প্রথম পাওয়া যায় তার শরীরেও কিন্তু 1 ফোঁটা রক্ত ছিল না, ঠিক আছে। সারা বডি, এখান থেকে মাংস, ওখান থেকে মাংস কুবলানো, চোখগুলো নেই, জিভটা কেউ যেন ছিঁড়ে ফেলে দিয়েছে, ঠিক আছে, হাতগুলো বাঁকানো, এরকম ভয়ঙ্কর অবস্থায় তার স্বামীর মৃতদেহ সামনে সে বসে রয়েছে এবং তার চারিদিকে, মুখ, হ্যাঁ, পুরো মানে ওই যে মাংসটা খুবলে খুবলে খাচ্ছে, তার রক্ত তার গা ভেসে যাচ্ছে, ওরকম অবস্থায় বসে রয়েছে, ঠিক আছে। এই করে যে 2 দিন কেটে গেল, ওই মৌলভী সাহেব এলো, ঠিক আছে। ওই মৌলভীতে আসার পর, ওই মৌলভী সাহেব আসা যখন, তো তারপরে ওই যখন আসে, ওই বডিটা পুলিশ এসে তুলে নিয়ে যায় এবং গ্রামের লোকেরা সৎকার করে। সৎকার করার পর এবং ওই মৌলভী সাহেবটি আসে। মৌলভী সাহেবটি বলে, যখন ঢুকে ওকে যখন বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করতে থাকে, ও তো প্রথমে কিছুই বলবে না, শুধু বলে যায় আমার রক্ত চাই, আমি এই পুরো গ্রাম উজাড় করে দেব। তখন উনি কিন্তু বলে, তোকে তো আমি এই গ্রাম উজাড় করতে দেব না, তুই কোথা থেকে এসেছিস, এই মেয়েটিকে কেন তুই ধরেছিস? তখন বলছে, এই মেয়েটি আমাকে মুক্ত করেছে, এই মেয়েটিকেও আমি মারবো এবং পুরো গ্রামকে মেরে আমি রক্ত নিয়েই তবে আমি এখান থেকে যাব। তখন ওই মৌলভী সাহেবের তো বিভিন্ন রিচুয়ালস থাকে, তা ওই রিচুয়ালস গুলো করে, ঠিক আছে। রিচুয়ালস গুলো করার পর তখনও বলছে তুই কি যাবি? ও তখনও বলছে না, আমি যাব না, এই মেয়েটিকে না নিয়ে আমি কিছুতেই যাব না। এই মেয়েটি আমাকে মুক্ত করেছে, এই মেয়েটি মুক্ত করার পর আমি একে ভালোবেসে ফেলি এবং এর সাথেই আমি থাকতে চাই, আমাকে যদি যেতে হয় এই মেয়েটিকে নিয়েই আমি যাব, ঠিক আছে। তা উনি আরো রিচুয়ালস করেন
রিচুয়ালস করার পর হঠাৎ করে বলছে তো তোকে ও কি করে মুক্ত করলো, তখন জিজ্ঞেস করেছে। ঠিক আছে, রিচুয়ালস করতে করতে উনি কিন্তু জিজ্ঞেস করছেন তোকে ও কি করে মুক্ত করলো। বলছে ও যখন কাঠ কাটতে যায় ওই কাঠের নিচে আমাকে তোমারই মতন কোনো এক মৌলভী সাহেব ওই একটা শিশির মধ্যে বন্দি করে ওই গাছের নিচে পুঁতে দিয়ে যায়। তো কোনো কারণে হয়তো কাঠ কাটতে কাটতে বা ইয়ে করতে করতে ওই মুখটি ওই কুড়ালে আঘাত পড়ে এবং ওই কাচের শিশিটি ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরও মুক্ত হয়ে যায়। ঠিক আছে, এরপর তো ও বলে ঠিক আছে তুই যখন যাবি না তোকে আমি আবার বোতলে বন্দি করে রাখবো এবং এমন জায়গায় রাখবো তুই যাতে আর পরবর্তীকালে কোনো ইয়েই না পাস, মুক্ত হতেই না পারিস এবং কোনো কাউকে আঘাত করতে না পারিস। তখন উনি একটা বোতল, ও বলছে মৌলভী সাহেবের হয়তো অনেকটাই ক্ষমতা ছিল, বলছে ওই বোনটি আমাকে বলছে যে মৌলভী সাহেব একটা বোতলের মধ্যে ফু দিল, ফু দেওয়ার পর আপনি ওই বোতলটা জাস্ট সামনে এগিয়ে গেল, সামনে এগিয়ে গিয়ে মেয়েটার না মুখের মধ্যে এরকম করে বসে পড়লো। ঠিক আছে, এরকম করে বসে থাকলো বেশ কিছুক্ষণ থাকার পর হ্যাঁ ওই মুখ থেকে বোতলটা খুলে গিয়ে আপনি ঢাকনাটা লাগলো, ঢাকনাটা লাগার পর আপনি আবার ওই মৌলভী কিন্তু ওর জায়গাতেই বসে রয়েছে এবং ও কিন্তু হাওয়ার মধ্যে ওই বোতলটা আসছে আর গেছে হাওয়ার মধ্যে, আবার ওই হাতের মৌলভী সাহেবের কাছে ফিরে আসে। উনি ঝোলার মধ্যে পড়ার পর উনি আরো কিছু একটা ইয়ে করে ওই বউটার গায়ে ছেটান, বউটার গায়ে ছেটানোর পর ওই বউটা কিন্তু সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান এবং উনি যেমন বলেছিল, ওই জিনটি যখন বলেছিল যে আমি এই বউটাকে নিয়ে যাবই এবং বউটাকে কিন্তু সত্যিই নিয়ে গেছিল, বউটিকে না নিয়ে ও কিন্তু ওই বোতলে বন্দি করতে পারেনি। তা ওই বাড়িটা পরবর্তীকালে ও শ্বশুর শাশুড়ি আসে এবং পরবর্তীকালে ওই বাড়িটা ওরকমই মোটামুটি অবস্থায় ওনারা থাকতে শুরু করেন, কোনো ডিস্টার্ব আর ফিল হয়নি। পরবর্তীকালে শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর আর তো কেউ ছিল না ওনাদের, তা ওই বাড়িটা ওই অবস্থায় রয়েছে। তা এই হচ্ছে আজ আমার এই তিনটেই ঘটনা। এটা ওর জীবনে বলছে, এটা আমি নিজের চোখে দেখেছি ওই বিভৎসতার মার্ডার গুলো, যে বউটা ওরকম মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, বরের মাংস গুলো ওই মুখের মধ্যে রক্ত আর দু হাত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ওই বোনটা কিন্তু নিজের চোখে প্রত্যক্ষ করেছিল। তা বলো কেমন লাগলো একটু। তা আজকে আমি এখানেই শেষ করি না আর একটা ঘটনা শুনতে চাও? একটু যদি বলো আর কোনো ঘটনা শুনতে চাও না এখানেই আমি শেষ করব, একটু যদি কমেন্টে বলো। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ মধুমিতা দি। একটু বলো আর একটা ঘটনা কি বলবো না এখানেই শেষ করব? বিশালাক্ষী দি বলো আর একটা, মধুমিতা দি বলো আরো একটা। তাই একটুখানি দেখবে একটু পেছন থেকে না একটু নয়েজ আসতে পারে, কারণ আমার এই পেছনে বারাত নিয়ে যাচ্ছে নিচে, হ্যাঁ একটু আওয়াজের জন্য একটু সাউন্ডের জন্য একটু ক্ষমা করে দিও আমাকে। এটাও একটা বাড়ি, আজকে চারটে ঘটনায় ভুতুড়ে বাড়ির বলি। ভুতুড়ে বাড়ির ঘটনাটা এই ঘটনাটা ঘটেছিল হ্যাঁ লোনাভালায়, মুম্বাইয়ের লোনাভালায়। হ্যাঁ এটা হচ্ছে আয়েশা ভিলা নামে বিখ্যাত। ঠিক আছে, বাড়িটা কিন্তু এখনো রয়েছে। তা বলে রাখি আয়েশা ভিলাটা হচ্ছে একজন মুসলমান ফ্যামিলির
ঠিক আছে, মুসলমান ফ্যামিলির এবং প্রচন্ড বড় লোকের। ঠিক আছে, উনার বাবাও ছিল ব্যবসায়ী এবং বিদেশে, তারা বিদেশে দেশে তখনকার দিনে, আজ থেকে এই ঘটনাটা কিন্তু 50 বছর আগেকার ঘটনা। ঠিক আছে, আয়েশা বিলাত। তা আয়েশার বাবা মা বিদেশেও তার ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং দেশেও ছিল, প্রচন্ড ধনী ব্যবসায়ী ছিলেন ওনারা। ঠিক আছে, আয়েশার ফ্যামিলি। তা আয়েশার ফ্যামিলিতে কে ছিল? আয়েশার মা, বাবা আর আয়েশা ছিল। তো আয়েশারা প্রথমে ছিল হচ্ছে তোমার এই বেনারসের দিকে। ঠিক আছে, হ্যাঁ, বেনারসের দিকে ছিল। পরবর্তীকালে মুম্বাইতে লোনাভালায় ওরা ওই যে বাড়িটা কেনে, সেই ওই বাড়িটা আয়েশা ভিলাটা কেনে। ঠিক আছে, বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি, সামনে জায়গা রয়েছে, পেছনেও জায়গা রয়েছে, অনেকটা খোলামেলা একটা বাড়ি কিনে নিয়ে ওই আয়েশারা ওই বাড়িটায় থাকতে শুরু করে। ঠিক আছে, এবং ওরা যখন লোনাভালায় আসে, ওই বাড়িটার নাম রাখা হয় আয়েশা ভিলা। তো ওনারা যখন ওই আয়েশা ভিলাতে চলে আসেন, তখন দেখেন যে আশেপাশের লোকরা না ওদের একটু টেরিয়ে টেরিয়ে দেখছে, ওনাদের সাথে অতটা মিশছে না। আয়েশা যদি ওই বাচ্চাদের সাথে খেলতে যেত, ওদের মারা ওদের ডেকে নিয়ে যেত। ঠিক আছে, মানে আয়েশার সাথে খেলতে দিত না। মানে ওরা মানে পাড়ার লোকেরা না ওদের একটু, আয়েশাদের একটু না হিংসেই করতো। তখনকার দিনে 50 বছর আগে মানে যথেষ্ট ধনী ব্যবসায়ী ছিল, এবং তাদের না একটা ছিল রোলস রয়েলস গাড়ি। এবং রোলস রয়েলস গাড়ি তো তোমরা জানোই যে ভীষণ একটা লাক্সারিয়াস কার ওটা। ঠিক আছে, ওইটা সবার কাছে থাকে না, মানে অ্যাফোর্ড করতে পারে না রোলস রয়েলস আর কি। মানে যারাই ওই রহিস ফ্যামিলি থেকে বিলং করে এখনো অব্দি, তারাই কিন্তু ওই রোলস রয়েলস গাড়িটা কিন্তু ব্যবহার করে। তা তখনকার ওই 50 বছর আগে ওই আয়েশাদের ওই রোলস রয়েলস গাড়ি ছিল। তা যাই হোক, ওই যেহেতু ওনারা প্রচন্ড বিত্তবান এবং তখনকার দিনে ডাকাতি ফাকাতিও যেহেতু হতো, তাই সেহেতু একদিন রাত্রির বেলা প্রায় 10-12 জন ডাকাত দল ওই আয়েশা ভিলাতে আক্রমণ করে। ঠিক আছে, টাকা পয়সা নিয়ে যায়, টাকা পয়সা তো নেয়, সাথে আয়েশার মা বাবাকে পিটিয়ে খুন করে। খুন করার পর ওরা যখন দেখছে, আয়েশার বলে দিই, আয়েশার তখন কিন্তু বয়স 15 থেকে 16 বছর। ঠিক আছে, তো আয়েশা যখন দেখছে মা বাবাকে ওরকম করছে, ও হয়তো কোনো একটা জায়গায় লুকিয়েছিল। যখন পরবর্তীকালে আয়েশা দেখছে আর কোনো আওয়াজ পাচ্ছে না, ও তখন ওই মানে কোনো একটা ঘরটা থেকে বেরিয়ে একদম ডাকাত দলের মুখোমুখি পড়ে যায়। এবং ডাকাত দলরা যেমন হয়, একটা মেয়েকে দেখলে ওই বাচ্চা মেয়েটিকে, একটা 14-15 বছরের মেয়েকে ওখানে গ্যাংরেপ করে। গ্যাংরেপ করার পর ওখানেই ওকে মার্ডার করে পুরো বাড়িটাতে আগুন জ্বালিয়ে দেয়। ঠিক আছে, আগুন জ্বালিয়ে দেয় এবং ওই রোলস রয়েলস গাড়িটাকেও ভাঙচুর করে। ঠিক আছে, পাড়ার লোক এতটাই নির্দয় ছিল, হয় ওরা বিত্তশালী এই কারণে হিংসে করত, আর না হলে হয়তো ওরা মুসলমান ফ্যামিলি থেকে বিলং করতো বলে সেই একটা ইয়ে ছিল। ঠিক আছে, ওরা যখন এরকম ডাকাত দলরা অত্যাচার করছে, ওদের ইয়ে করছে, পাড়ার লোকরা আওয়াজ পাওয়া সত্ত্বেও কিন্তু ওদের কোনোভাবেই হেল্প করতে আসেনি। পরবর্তীতে ওনারা যখন বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে, ফায়ার ব্রিগেডকে ডাকে, ফায়ার ব্রিগেড এসে আগুন নেভায় এবং পরবর্তী ওই 3 জনকে, ওই আয়েশার মা বাবাকে বের করার পর পুলিশে নিয়ে যায় এবং ওখানেই দাফন ফাফন করে আর কি। এরপর থেকেই শুরু হয় কাহানির আসল মোড়। ওই যে গাড়িটা ওরা কিন্তু দেখেছিল, ডাকাত দল যখন আসে ওই দেখেছিল, কিন্তু ওই গাড়ি কিন্তু ভাঙচুর করেছে ওরা। ঠিক আছে, কিন্তু পরের দিন যখন আয়েশাকে পুলিশ আসে, ইয়ে করে, দেখা যায় যখন বের করছে ওই গাড়িটাকে, দেখা যায় যেন পুরো যেমন অবস্থায় গাড়িটা ছিল ঠিক সেই অবস্থায় রয়েছে।
ঠিক আছে, ঠিক সেই অবস্থায় কোনো কাজ ভাঙা নেই, কিছু নেই। এরপর থেকে পাড়ার লোক না ওই ওরকম মাঝে সাঝে ওই পুরো বাড়িটা থেকে আহ ওরকম ওই মা বাবার চিৎকারের আওয়াজ, আয়েশার কথা বলার আওয়াজ। আয়েশা না খুব ভালো গান করতো। ওই মাঝে সাঝে না ও কি করতো, ওই সামনের রেলিং ছিল, মানে বারান্দা ছিল দোতলায়, ওই দোতলার বারান্দার ওপর দাঁড়িয়ে না ও খুব সুন্দর গান করতো। পাড়ার লোক এবার ফিল করতে শুরু করে যে প্রায় দিনই আয়েশাকে ওই বারান্দার ওপর দাঁড়িয়ে গান করতে শোনা যায়। ঠিক আছে, একদিন এরপরে ওরকম দেখা যায়, কেউ ভাবে মনের ভুল, কেউ ভাবে হয়তো হতে পারে, থাকতেই পারে থাকতেই পারে। এরপরে কি একদিন একটা বাচ্চা আয়েশাদের ওই বাড়ির সামনেটা খেলছে। ঠিক আছে, খেলতে খেলতে ও দেখছে, ওই বাচ্চাটা দেখছে কি ওই রোলস রয়েলস গাড়িটা আপনা থেকে খুলে বন্ধ হয়ে গেল। ও যখন আরেকটু ভালো করে দেখছে, তখন দেখছে আয়েশা ওই গাড়ির মধ্যে বসে রয়েছে। ঠিক আছে, ওই দেখে তো ও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় ভয় পেয়ে। ওর মাকে ডেকে নিয়ে আসে। ওর মা ওকে বলছে যে তুমি বলেছিলে মা এই বাড়িটায় যে ছেলেটা খেলছে সেই ছেলেটার বয়স ওই 15-16 বছর, ওরই বয়সী, আয়েশারই বয়সী আর কি। তা ও তখন বলেছে এই বাড়িটায় রয়েছে, মার্ডার হয়ে গেছে, পুড়ে গেছে, এই বাড়িটায় কেউ থাকে না, তাহলে আয়েশা এখানে গাড়িতে কি করছে? তখন ওর মা বলছে কোথায় আয়েশা? ও যখন বলছে ওই যে গাড়ির ভেতরে বসে রয়েছে, এবং আশেপাশের যারা বাড়ি থেকে আরো লোকজন ও চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে আসে, তারাও কিন্তু পরিষ্কার স্পষ্ট আয়েশাকে ওই রোলস রয়েলস গাড়ির ভেতর বসে থাকতে দেখে। এরপর থেকে প্রায় দিনই আয়েশাকে ওরকম গান করতে, কখনো গাড়িতে ওর মা, কখনো ওই ওর মা বাবার সাথে কথোপকথন, আবার কখনো বারান্দার রেলিং এ মানে বারান্দার সামনে হেঁটে বেড়ানো, এরকম করে বেড়াতো। ওকে আয়েশাকে প্রায় দিনই পাড়ার লোক দেখতে পেত। ঠিক আছে, বিশেষ করে ওই গাড়ির ভেতরে ওকে দেখতে পেত। এরপর পাড়ার লোক যখন দেখছে যে এত উৎপাত শুরু করছে, আশেপাশের যারা পাড়ার বাচ্চারা রয়েছে তারাও যখন ভয় পাচ্ছে, তখন ওরা ঠিক করে, যখন বলছে যে গাড়িটাই যখন দেখা যায়, বাড়িটার তো অতটা কিছু করতে পারবো না, একটু যেহেতু পেছনের দিকে, এবং গাড়িটা থাকতো, বাড়িটা এরকম পেছনের দিকে তার সামনেই রাখা থাকতো। তা ওরা যখন বলছে যে গাড়িটাতেই যখন আয়েশাকে সবচেয়ে বেশি দেখা যায়, গাড়িটাই আমরা ভেঙে দিই। পাড়ার লোক, যেহেতু ওদের কোনো ছিল না, কোনো আত্মীয় স্বজন এসে ক্লেমও করেনি গাড়িটার ব্যাপারে, সেহেতু ওরা ভাবে যে আমরা গাড়িটাকেই মানে গাড়িটাই ভেঙে দিই। ওনারা কিন্তু ওই গাড়িটাকে, রোলস রয়েলসকে কিন্তু টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। কেউ ইঞ্জিন নিয়ে যায়, কেউ দরজা নিয়ে যায়, কেউ নিয়ে যায়, এরকম করে নিয়ে যায় তাদের বাড়িতে। এবং কেউ কেউ কাবাডি আলা আসে, কাবাডি মানে যারা ওই লোহা লক্কর বিক্রি করে, ওই লোহা লক্কর আলাদের কাছে কেউ কেউ বিক্রি করে দেয়। কিন্তু যেদিন ভেঙে নিয়ে যাচ্ছে তার পরের দিন যখন সকালবেলা হয়, তখন কিন্তু দেখা যায় ওই গাড়িটা রোলস রয়েলস কিন্তু যেমন উনি আগের মতন ছিল, যেমন ও আগের মতন গাড়িটা ইউজ করতো, ঠিক তেমনই গাড়িটা কিন্তু ঠিক অ্যাকিউরেট ওরকম অবস্থায় রয়েছে। তার ভেতরেও ইঞ্জিন রয়েছে, ইঞ্জিন রয়েছে, গাড়ির কাজ যেমন ছিল তেমনই রয়েছে, দরজা জানলা সব অ্যাকিউরেট রয়েছে। এরপরে তো ওরকম আয়েশাকে দেখা যায় দরজা জানলা ওরকম। এরপরে তো অতিষ্ঠ, মানে ওই গাড়িটাকে না প্রায় দিনই কি হতো, ওই ইঞ্জিন চালানোর আওয়াজ পাওয়া যেত। এরপর থেকে ইঞ্জিন চালাতো, আবার বন্ধ হয়ে যেত, আর আয়েশাকে বসে থাকতে দেখা যেত। আয়েশাকে বসে থাকতে দেখা যেত। এরপরে কি হলো, তা ওই ভেঙে ভেঙে দেওয়ার পরও যখন দেখছে যে পাড়ার লোক ওই একই অবস্থায় বাড়িতে ফিরে গাড়িটাই রয়েছে, তা তখন ওরা পুলিশে খবর দেয়। পুলিশকে বলে যে এই গাড়িটার জন্য আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, এই গাড়িটাতে কিন্তু ওনাদের আয়েশাকে দেখা যাচ্ছে বারবার করে, তোমরা কিন্তু আপনারা এটার ব্যবস্থা করুন। তা পুলিশ আসে, পুলিশ এসে ওই গাড়িটা কিন্তু নিয়ে চলে যায়। ঠিক আছে, গাড়িটা নিয়ে চলে যায়, কিন্তু যেদিন নিয়ে যায় পরের দিন সকালবেলা দেখা যায় ওই গাড়িটা আবার ওর বাড়ির সামনে
যেমন অবস্থায় দাঁড়িয়ে ছিল ঠিক সেই অবস্থায় রয়েছে। এই করে 2-3 বার কিন্তু পুলিশ এসে নিয়ে যায়, আবার কিন্তু পরের দিন সকালবেলা দেখা যায়। এই করতে করতে আয়েশাকে এরকম দেখা যেত। ঠিক আছে, আজও অবধি ওই ওরকম গাড়িটা রয়েছে, কিন্তু গাড়িটার ভেতর কেউ কেউ দাবি করে এখনো অবধি আয়েশাকে দেখা যায়। এবার আমি আসি যে আমাকে গল্পটা বলেছিল। ঠিক আছে, এবার তার জন্মদিন ছিল। তার জন্মদিন যেহেতু মুম্বাইতে সে পালিত করবে, এবং তার বাড়িটা ছিল যে গল্পটি বলেছে সেই দাদাটির বাড়ি, দাদা নাম সরি, সেই তার বাড়ি ছিল হচ্ছে ওই আয়েশা ভিলার থেকে যে 2-3টে বাড়ির পরে। ঠিক আছে, ছোটবেলা থেকে ওই আয়েশাকে ও বহুবার নিজের চোখে দেখেছে মরে যাওয়ার পর, বহুবার দেখেছে, আয়েশার গান শুনতে পেয়েছে। ঠিক আছে, এরকম করে ওর বন্ধু বান্ধবরাও কিন্তু ওই আয়েশা ভিলার নামে আয়েশাকে দেখা যেত, এরকম হতো ওরকম হতো, ওরাও কিন্তু শুনে এসছে। তা ওর জন্মদিনে একদিন ওরা ঠিক করলো যে আয়েশা ভিলাকে দূর থেকেই দেখবে। এমনিতেও তো দেখা যায়, খুব একটা তো ওই পুরো বাড়ির মধ্যে ঢোকা যায় না, গাড়িটাকেও দেখবে। ঠিক আছে, রাত্রির বেলা। তো ওদের মধ্যে একজন, মানে গ্রুপে হয় না যে একজন থাকবেই যে অতি বেড়ে পাকা, সে তখন বলছে তার ওইসব আয়েশা ফায়েশা কাউকে দেখা যায় না, কিছু হয় না, তা আমি যাব এই রাত্রির বেলা। তা তো ওরা তখন, ওর বন্ধুরা তখন বলেছে যে তুই কেন রাত্রির বেলা যাবি, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, তুই কেন এরকম করছিস, এরকম করিস না বাবা, তুই যাস না, কিছু যদি হয়ে যায় তখন কিন্তু আমরা কাকিমাকে, তোর মা বাবাকে কি জবাব দেবো, ইয়ে দেবো, এইসব বলছে। তা উনি তো বেড়ে পাকা ছেলে, উনি যাবেন। তা ওনারা এরপর বলি, ওই ছেলেটি যখন, সরি, এই ছেলেটি বন্ধুটি যখন গল্প করছে, ওর আশেপাশের কিন্তু ওর আত্মীয় স্বজনরা ওই আয়েশা ভিলা নিয়ে শুনতে পেয়েছে, ওরা কিন্তু কোনো একটা প্ল্যান করছে। তখন ওই ছেলেটির মানে যে গল্প বলেছে সেই ছেলেটির আর কি, হ্যাঁ, তা ওই ছেলেটি কিন্তু বলেছে যে দেখ ভাই, দেখ তোরা কিন্তু খবরদার ওই রাত্রির বেলা আয়েশা ভিলার সামনে যাবি না, তোদের কিন্তু 1000বার আমরা বারণ করে দিচ্ছি। নিশ্চয়ই এত বছর ধরে যখন আয়েশা ভিলাতে কিছু ইয়ে রয়েছে, যখন এত কাহিনী রয়েছে, আয়েশাকেও তোর বন্ধু দেখতে পেয়েছে বেশ কয়েকবার, তখন কিন্তু তোরা কিন্তু ওই প্ল্যান বন্ধ কর, সকালবেলা যদি দেখতে যেতে হয় তোরা সকালবেলা যা, রাতের বেলা কিন্তু যাস না। স্ট্রিক্টলি মানা করে দেয় ওর বাড়ি থেকে। ঠিক আছে, তাও তো ওই আর কি উৎসুক জনতা যাকে বলে, ভূত দেখবো ভূত দেখবো এরকম করতে থাকে। তা ওই বেড়ে পাকা ছেলেটি তখন কি করে, যে তখন বলে যে ঠিক আছে আমরা যাব না। ওই ছেলেটি ওরা কনভিন্স হয়ে যায় যে না না, রাতের বেলা যাবো না, দিনের বেলায় যা দেখার দেখে আসবো। তা ওই ছেলেটি বলে না, আমি রাতের বেলাতেই যাব, রাতের বেলাতেই তো দেখবো, দিনের বেলাতে তো অতটা ওকে দেখা যায় না, কিন্তু রাতের বেলাতে তো ভালো দেখা যায়। এরপর ওরা লুকিয়ে লুকিয়ে, যে কজন মোটামুটি 6-7 জন বন্ধু গেছে ওই আয়েশা ভিলাতে, তা ও বলছে যে আমরা আর কেউ না ভেতরে ঢোকার সাহসটা পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটি বলছে আমি ভেতরে ঢুকবো আয়েশা ভিলার। বলছে এই ভাঙা চোরার মধ্যে কি ঢুকবে, পুরো জায়গা পুড়ে গেছে বাড়িটার ভেতর। ও তখন না বলছে না, আমি একটু ভেতরে গিয়ে ঢুকে দেখি না কি আছে। তা ওই ছেলেটা বলছে আমি যখন ওই পা দিয়ে, হ্যাঁ, যখন যাচ্ছি, মানে পাটা দিয়ে ঢুকেছি সবে, ওই ঢোকার সাথে সাথেই আমি দেখছি একটা কাপড় পরা, মানে সাদা কাপড়ের অবয়বের মতন কিছু একটা আমার দিকে না এই এগিয়ে আসছে। ওই দেখে ও আর ঘরের ভেতর প্রবেশ করার পারেনি, ও আবার উল্টো পথে ব্যাক করে রয়েছে। এবার ব্যাক করতেই ও যখন তাকিয়ে দেখছে গাড়িটার দিকে, ও যখন গাড়িটার কাছে এসছে এবং পেছনে যারা রয়েছে তারাও দেখছে, গাড়ির দরজাটা আপনি আপ খুললো এবং আপনি আপ বন্ধ হয়ে গেল। ঠিক আছে, বন্ধ হয়ে যাওয়ার পর দেখছে যে আয়েশা ওখানে বসে রয়েছে। হুম
আয়েশা বসে রয়েছে। এটা কিন্তু ওর ছেলেটিও দেখে, এবং ওর ছেলেটির সাথে যেসব বন্ধু বান্ধবীরা যায় তারাও কিন্তু দেখে আয়েশাকে ওই গাড়ির মধ্যে বসে রয়েছে। এবার এতটাই বেড়ে পাকা ছেলে, এতটাই বেড়ে পাকা, সে বলে না আমি গাড়ির ভেতর বসে দেখবো, আমি তো কোনোদিন রোলস রয়েলসে বসিনি, তো আমি গাড়ির ভেতরটা বসে দেখবো। তা ও কিন্তু করেছে, গাড়িটা খুলেছে, গাড়ির ভেতরে বসেছে, বসে ও যখন ঘাটটা ঘুরিয়েছে, ঘুরিয়ে দেখছে, পুরো যখন খুলেছে ও তো দেখতেই পেয়েছে, ওর বন্ধু বান্ধবরা তো আগেই দেখেছে চোখের সামনে যে আয়েশা বসে রয়েছে। তারপরে ওর যে বেড়ে পাকা ছেলেটি ছিল ও দেখছে যে তারপরে চোখের সামনে মিলিয়ে গেছে, কিন্তু ওর যে বন্ধু বান্ধবরা দেখেছে যে তখনও কিন্তু কন্টিনিউয়াসলি ওখানে বসেছিল, কিন্তু ছেলেটা বলছে হাওয়া হয়ে গেছে, চোখের সামনে উধাও হয়ে গেছে। ও তখন রোলস রয়েলসে গিয়ে বসে, বসার পর ও যখন ওই সিটে বসেছে হঠাৎ করে মনে হয় ওর দিকে কেউ তাকিয়ে রয়েছে। ও তখন ঘাড় ঘোরাতেই দেখছে ওরকম পুরো অবস্থায় কালো কুচকুচে আর সাদা জামা পরা আয়েশা কিন্তু ওর দিকে তাকিয়ে রয়েছে। ওই দেখেই ও তো অজ্ঞান হয়ে যায় গাড়ির মধ্যেই, কিন্তু দেখা যায় ওর বন্ধু বান্ধবরা দেখে যে আস্তে করে ওই ছেলেটিকে হাওয়ার মধ্যে কেউ যেন ওই গাড়ি থেকে নামিয়ে মাটিতে শুইয়ে দিল, আবার দরজাটা বন্ধ হয়ে গেল। হুম, ওরা তো ওই দেখে ছেলেটিকে চ্যাংদোলা করে কোনো রকমে নিয়ে আসে, সেফ জায়গায় কিছুটা দূরে নিয়ে এসে জ্ঞান ফ্যান ফেরাই ইয়ে করে। তারপরে কিন্তু ছেলেটিকে যখন বাড়িতে নিয়ে যায়, ছেলেটির কিন্তু প্রচন্ড জ্বর হয়, শরীর খারাপ হয়। পরবর্তীকালে ওনারা হয়তো পরবর্তীকালে ওই ছেলেটির মা বাবা কোনো গুণিনকে দিয়ে ঝাড়িয়ে ফাড়িয়ে নেন, তারপরে ও ঠিক হয়ে যায়। তা এই ঘটনাটা, এই আয়েশা বিলার যে বন্ধুর ঘটনাটা ঘটেছিল 2023-এর এপ্রিল মাসে। সরি সরি তা না, আয়েশা কিন্তু এত বছর ধরে ওকে দেখা যেত, ও কিন্তু কোনো ক্ষতিকারক মেয়ে ছিল না, মানে ও শুধু দেখাই যেত, ওই গান করতো আর ওই গাড়ির মধ্যেই যা ওর ভালোবাসা ছিল। তা এই ছিল একটা আয়েশা ভিলার ঘটনা। তা কেমন লাগলো আজকের লাইফটা একটু বলো বিশালাক্ষী দি? তাও মেয়েটার আত্মাটা ভালো, কিছু ক্ষতি করেনি না। আজও নাকি কেউ কেউ বলে নাকি আজও ওই আয়েশাকে দেখা যায়, কিন্তু কোনো ক্ষতি করে না। এই হচ্ছে ঘটনা। আজকে 4টে ঘটনা বললাম, অনেকক্ষণ হলো। দুর্দান্ত, থ্যাংক ইউ উর্মিদি, বিশালাক্ষী দি থ্যাংক ইউ, মধুমিতা দি বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ। তা আজকের লাইভটা এখানেই শেষ করি। গুড নাইট তোমাদের সকলকে। উর্মিদি খুব ভালো লাগলো সব কটা ঘটনা, থ্যাংক ইউ উর্মিদি। আজকের 4টে ঘটনা এখানেই শেষ করলাম। আবার আসবো পরের শনিবার, তখন নতুন নতুন ঘটনা, আরো কিছু নিজের লাইফের কিছু ঘটনা শোনাবো। তো গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, নমস্কার। আবার পরের শনিবার আসবো মধুমিতা দি। গুড নাইট। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.